যত অশান্তির মূলে পাশের বাসার আন্টিগুলোই হয় আর কি। এলিট শ্রেণীর জব আছে তিনটা, একটা হচ্ছে ডক্টর, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে কৃষি। আপনার সন্তান যদি বিজ্ঞান পড়তে ভীতি অনুভব করে বা বিজ্ঞান পড়তে বিরক্ত হয়, তাহলে আপনি বুঝতে হবে আপনার টিচার চেঞ্জ করার সময় এসেছে। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলগুলোর শিক্ষকরা এমনও দেখা যায় যে টিচার বাংলা পড়ায় সেই টিচার যে বিজ্ঞান পড়াচ্ছে। আমার নিজের স্কুলে বায়োলজি যিনি পড়াইতেন তিনি মূলত বায়োলজির শিক্ষক না, সায়েন্সের স্টুডেন্টকে আমরা জাতিগতভাবে মেধাবী স্টুডেন্ট ধরে নিই। এবার এসএসসি পরীক্ষা দিছে প্রায় 19,28,881 জন স্টুডেন্ট। আজ পর্যন্ত এই দেশের সবচেয়ে যে এলাইট শ্রেণীর লোক, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কথা যদি আমরা বলি, হ্যাঁ, সে কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড? তারা এই লাখের কারণে তারা নিজেদেরকে অন্য ধর্মে কনভার্ট করছে, মানে অন্য ধর্ম বলতে তারা ধর্মে বিশ্বাসী নাই। কে ফেল করছে? ও ফেল করছে, চলো একটা ছবি তুলে নিয়ে আসি। সামনে তো আসলে চাকরির ক্ষেত্রগুলো আরো সংকীর্ণ হয়ে আসবে। যত বেশি পড়াশোনা করবো, যত ভালো চাকরি হবে, তত বেশি সুন্দর বউ পাবো। এই প্ল্যাটফর্মটাতে কিছু লোক আছে যারা রাতারাতি কোটিপতি হয়ে গেছে। স্বাগতম পাটকুঞ্জ পডকাস্টে, আমি রুবেল রানা আছি সাথে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সন্তান নাকি বিজ্ঞান। আমরা পারিপার্শ্বিক অবস্থায় দেখতে পারি অনেকেই বিজ্ঞান পড়তে চায় না বা বিজ্ঞান ভীতি থাকে, কিন্তু অভিভাবক বা পরিবারের চাপে তাদেরকে বিজ্ঞান পড়তে হয় এবং যার ফলস্বরূপ তারা আত্মঘাতী অনেক সিদ্ধান্ত নিতে পারে। আজকের পডকাস্টে আমরা এমন কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যে আপনার সন্তানকে বিজ্ঞান পড়ানো কি আসলেই জরুরি। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ছোট করে যদি আপনার পরিচয়টা একটু দিতেন। আমি মোহাম্মদ রাজীব হাসান, ইনস্ট্রাক্টর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, ব্রাইট হাইজেন্স একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার। একজন অভিভাবক আসলে কেন চায় যে তার সন্তান বিজ্ঞান পড়ুক? আমরা দেখি যে সবসময় প্রায় সব বাবা মাই চায় যে তার সন্তান হচ্ছে অবশ্যই সায়েন্সে পড়ুক। তো কেন এটা চায় আর কি? আসলে এটা আমাদের সামাজিক ব্যবস্থাপনার জন্য, এর জন্য আমি মনে করি মূলত দায়ী। কারণ সামাজিক ব্যবস্থাপনায় আমাদের মানে বিশেষ করে মা যারা, আমি মাদেরকে ছোট করছি না, কিন্তু মা যারা তারা একটু পারিপার্শ্বিক দিক থেকে বেশি প্রভাবিত হয়। আমাদের পাশের বাসার আন্টি যারা আসলে কানে সবসময় কিছু না কিছু একটা ক্লু দেওয়ার চেষ্টা করেই, যত অশান্তির মূলে পাশের বাসার আন্টিগুলোই হয় আর কি, সেটার দিন শেষে কিন্তু ভুক্তভোগী হয় ফ্যামিলি বা পরিবার। তাই মা বা বাবা এরা যারা পারিপার্শ্বিক চাপের কারণে সন্তানকে এটা নিতে বাধ্য করে, এটা হলো মূল কথা, যে সায়েন্স তাকে পড়তেই হবে। দেখা যায় পাশের বাসার আন্টি এসে বলতেছে, ভাবি আমার ছেলে তো সায়েন্সে পড়তেছে, আপনার ছেলে কই পড়বে? হ্যাঁ, এখন আমি যদি না বুঝি আমার সন্তান এটার জন্য অ্যাবিলিটি সম্পন্ন কিনা, না শুনে এই পাশের আন্টির দ্বারা প্রভাবিত হয়ে আমার সন্তানকে আমি বাধ্য করতেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মতো কঠিন কঠিন কিছু জিনিসকে তার উপর চাপাই দিতে, যেটা সে নাও নিতে পারে। যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগেও রাজু কলেজের মতো একটা কলেজ থেকে, স্কুল থেকে একজন শিক্ষার্থী, হ্যাঁ, এই খুব বেশি দিন হয়নি, 5-6 মাস আগের ঘটনা, একজন শিক্ষার্থী সায়েন্স পরীক্ষা খারাপ দিয়ে আসার কারণে সে বাসায় ভয়ে যেতে পারবে না, এই চিন্তা থেকে যে আমার ফ্যামিলি আমাকে সায়েন্স দিছে, আমি সায়েন্স পড়তেই হবে কিন্তু আমি পারতেছি না, কিন্তু ফ্যামিলিকে আমি জানাতে পারতেছি। সে কি বিজ্ঞান বিভাগের ছিল? হ্যাঁ, সে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট এবং সে সুইসাইড করতে বাধ্য হয়েছে, হ্যাঁ, শুধুমাত্র বিজ্ঞানের ভিত্তির কারণে। এটা আসলে ফ্যামিলিকে বুঝতে হবে। তো এই পিছনে মূল কারণটা হচ্ছে পাশের বাসার আন্টি, ঠিক আছে। আর 2 নম্বর কারণটা হচ্ছে আমাদের দেশের পারিপার্শ্বিক অবস্থা বা পারিপার্শ্বিক ব্যবস্থাপনা, শিক্ষা ব্যবস্থার কথা বলতে পারেন আপনি। সেটা হচ্ছে আমাদের দেশে মূলত আমাদের যে চাকরির ক্ষেত্রগুলো, বিশেষ করে আমাদের দিন শেষে যত নাম্বার 1 গ্রেডের চাকরি ধরা হয় বা ফার্স্ট ক্লাস জব ধরা হয়, যাদেরকে এলিট শ্রেণীর জব বলা হয় আর কি, এই জবগুলোর দিকে যদি আপনি ফোকাস দেন তাহলে দেখা যায় কি এই এলিট শ্রেণীর জব আছে 3টা, একটা হচ্ছে ডক্টর, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে কৃষি, যাদেরকে ফার্স্ট গ্রেড মর্যাদা সম্পূর্ণ জব হিসাবে ঘোষণা করা হয়েছে। তো এই যে প্রেক্ষিতে 3টা যে জব ঘোষণা করা হয়েছে, 3টা জবই কিন্তু সায়েন্স রিলেটেড। আপনি দেখেন বুয়েটে পড়তে গেলে আপনাকে সায়েন্স নিয়ে পড়তে হবে, আপনি যদি মেডিকেলে পড়তে চান আপনাকে বায়োলজি নিয়ে পড়তে হবে, তার মানে সায়েন্স নিয়ে পড়তে হবে। আবার এগ্রিকালচারে যদি পড়তে চান, এগ্রিকালচার শুনে অনেকের কাছে মনে হতে পারে যে এটা তো এগ্রি বেস সাবজেক্ট, হ্যাঁ, তো আমাদের তো ছেলেপেলেকে মাঝে মধ্যে ম্যাথ না দিয়ে এগ্রিকালচার নেওয়ায়, তার মানে এগ্রিকালচার তো আর্টস কমার্সের স্টুডেন্টরাও পড়ে, তার মানে হয়তো এই কাজটা আর্টস কমার্সের দ্বারা সম্ভব। আসলে বিশ্বাস করেন বা না করেন, এটাই বাস্তবতা যে আপনি যদি কোনো ভালো এগ্রিভার্সিটিতে চান্স পেতে চান বা ভালো এগ্রিভার্সিটিতে পড়তে চান, তাহলে অবশ্যই আপনার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হ্যাঁ ম্যাথ থাকা বাধ্যতামূলক। আচ্ছা, আমাদের হচ্ছে ভালো ইউনিভার্সিটিতে পড়তে হলে আমাদেরকে সায়েন্স দরকার, বা ভবিষ্যতে ভালো চাকরির জন্যও আমাদের কিন্তু সায়েন্স দরকার হচ্ছে। তাহলে অনেক সময় আমরা দেখি যে বেশিরভাগ স্টুডেন্টরাই হচ্ছে সায়েন্স পড়তে ভয় পায় বা হচ্ছে ভীতিবোধ করে। আসলে এর অ্যাকচুয়াল কারণটা কি, আপনার অভিজ্ঞতায় কি মনে হয়? আসলে মূল কথা হচ্ছে ভীতিটার কারণ আমি যদি বলি, তো আমি একটা উক্তি দিয়ে শুরু করতে চাই। রিচার্ড ফাইনম্যান, স্যার রিচার্ড ফাইনম্যান, তিনি
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী একজন আমেরিকান পদার্থবিদ। তিনি বলতেছেন যে আপনার সন্তান যদি বিজ্ঞান পড়তে ভীতি অনুভব করে বা বিজ্ঞান পড়তে বিরক্ত হয়, তাহলে আপনি বুঝতে হবে আপনার টিচার চেঞ্জ করার সময় এসে গেছে। হ্যাঁ, এই দায়টা আমরা আমাদের উপরেই নেব। আমি আসলে এটা স্টুডেন্টদের উপর দিতে চাই না। মূল কথা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা এমনভাবে সাজাইছি, যেরকম দেখেন একটা স্টুডেন্ট ক্লাস 8 পর্যন্ত এমন কিছু পড়ে যার সাথে 9-এর কোনো যোগসূত্র নেই। 9-এ এসে সে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথের মতো বা বায়োলজি যে সাবজেক্টগুলো পাচ্ছে, এই সাবজেক্টগুলো তার কাছে আসলে মানে আমরা যদি এটাকে কোনো কল্পনা করি যে এটা একটা কুয়া, আমরা যদি 8-এর সিলেবাসটাকে কল্পনা করি, এটা একটা কুয়া থেকে কুয়ার ভিতরে আপনাকে নামায় দিয়ে বা সুইমিং পুলে আপনাকে নামায় দিয়ে বলতেছে আপনি সাঁতার পারেন, সাঁতার শিখাচ্ছে। মানে ওই জায়গাটার মধ্যে ওই জায়গার মধ্যে আপনি সাঁতার শিখতেছেন, সবাই আপনাকে দেখতেছে, মরার কোনো ভয় নাই, আপনার ভীতি নেই, কিছু নাই, তো আপনাকে সেই জায়গায় নামিয়ে দিচ্ছে। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে কি, দিন শেষে আপনাকে যখনই 9-এ তুলে দিচ্ছে, তখন আপনাকে এখান থেকে আর কোনো সাবসিডিয়ারি জায়গাতে আপনাকে কি করতেছে না, কোনো প্র্যাকটিস করানো হচ্ছে না, সরাসরি নিয়ে কথায় ফেলে দেওয়া হচ্ছে নদীর ভিতরে, যে এবার তুমি এই স্রোতের মধ্যে সাঁতারটা কাটো। হ্যাঁ, এবং নদীটা একটু বড় সড়ো নদী আর কি, ঠিক আছে, ছোট কোনো নদী না। তো এইটা আবার দেখা যায় কি 9-10-এর পর ইন্টারে যখন স্টুডেন্টরা উঠতেছে, ইন্টারে যে নদী থেকে আপনাকে যে আর একটু বড় নদী বা একটু ইয়ার ভিতর রাখবে তা না, একদম নিয়ে যে মহাসাগরে ফেলে দেওয়া হচ্ছে। মানে আমাদের পড়ালেখার সিস্টেমটা এই ব্যবস্থাটা তৈরি করে দিচ্ছে, যার কারণে দেখা যায় দিন দিন বিজ্ঞানের ভর্তি বাড়তেই থাকে, কমতে থাকে না। হ্যাঁ, মানে আমাদের হচ্ছে শিক্ষা কারিকুলামটা আসলে এইভাবে শিক্ষা কারিকুলামটা তৈরি হয়ে গেছে এরকম। শিক্ষা কারিকুলামটা যদি একটু নেগোসিয়েশন করে একটু সুন্দরভাবে কাঠামো তৈরি করে করা যায়, তো যে বিজ্ঞানকে কিভাবে রিলেটেড রাখা যায় একটার সাথে আরেকটা, যাতে আমার সন্তানটা 6 থেকে এই বিজ্ঞানের সাথে একটু একটু করে বড় হয়, সেটা যদি করা যেত তাহলে হয়তো এই প্রবলেমটা খুব বেশি হইতো না। আরেকটা কারণ সেটা হচ্ছে আমাদের স্কুল কলেজের যে টিচারগুলো, এই টিচারগুলো ইদানিং খুব বেশি ফোকাসড হচ্ছে তাদের বিজনেসের প্রতি। মানে শিক্ষার চেয়ে একটা সময় শিক্ষক ছিল হচ্ছে মহান পেশা, এখনো সেই শিক্ষকদের পেশাটাকে আমি মহান হিসেবেই ধরি, যেহেতু আমিও এখন এক ধরনের শিক্ষক। কিন্তু তারপরেও বলতে বাধ্য হচ্ছি যে আমাদের ম্যাক্সিমাম স্কুল কলেজের টিচাররা যদি কিছু আপার নন স্কুল কলেজ বাদ দেই, যেরকম ধরেন আপনি গ্রাম্য ভিত্তিক স্কুল কলেজ বা শহরের কথাও যদি বলি, দেখা যায় শহরের ভিতরে 1টা 2টা 3টা যেগুলো খুবই নাম করা স্কুল, সেই স্কুল কলেজগুলো ব্যতিরেকে অন্য যত স্কুল আছে সব স্কুলের এই যে সায়েন্সের যারা টিচার আছে, তারা কোনো না কোনোভাবে সায়েন্স পড়াতে ব্যর্থ। স্টুডেন্টকে কিভাবে আপনি সায়েন্স পড়াবেন সেইটা তারা আসলে তৈরি করে না নিজেদের ভিতর। বুঝতে পারি, মানে একটা বিষয়কে ওনারা হচ্ছে গতানুগতিক যে কঠিন পদ্ধতি আছে সেটা এটার মধ্যে রাখার চেষ্টা করতেছে। আমরা কিন্তু চাইলেই সায়েন্সটাকে জীবনের সাথে রিলেট করে পড়াইতে পারি, কিন্তু তাদের এত সময় নেই। তাদের মূল কথা হচ্ছে তাদের যত ভালো করে পড়াবে, এত ভালো করে যদি স্কুল কলেজে পড়ায়, তাহলে বাইরের বিজনেসটা কীভাবে চলবে, সব কিছু দিক বিবেচনা করে তারা হয়তো এই কাজটা করতেছে না। বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলগুলোর শিক্ষকরা এমনও দেখা যায় যে টিচার বাংলা পড়ে সেই টিচার যে বিজ্ঞান পড়াচ্ছে। এটা আমাদের স্কুল কলেজগুলোর একটা ন্যূনতম বাস্তবতা। তার চেয়েও বড় কথা দেখা যায় আবার কেউ কেউ আছে যারা কি করতেছে, আমি আমার নিজের স্কুলের কথাই যদি বলি, আমার নিজের স্কুলে বায়োলজি যিনি পড়াইতেন তিনি মূলত বায়োলজির শিক্ষক না। হ্যাঁ, অনেকদিন ধরে হয়তো প্র্যাকটিসের কারণে সে ভালোই বুঝাইতো, খারাপ না, কিন্তু কথা হচ্ছে আপনি তো ব্যাকগ্রাউন্ডেড না, তার মানে আপনি যেটা জানতেছেন সেটা হয়তো অন্যের মাধ্যমে জানতেছেন। আপনি যখন নিজে পড়েননি বা ব্যাকগ্রাউন্ডেড না, তার মানে আপনি ওই সাবজেক্টে ফুললি এক্সপিরিয়েন্স না। আপনাকে 9-10-এর একটা বই যদি আমি ধরাই দিই, আপনিও হয়তো 2 মাস 3 মাস ওটা যদি প্র্যাকটিস করেন খুব ভালোভাবে, এখন বর্তমান যুগে ইউটিউব অনেক কিছু আছে, আপনি হয়তো একজনের ক্লাস দেখে এটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। কিন্তু আয়ত্ত করে আপনি সেটাই আপনার কী করতেছেন, আপনার স্টুডেন্টকে ডেলিভার করার চেষ্টা করতেছেন। তো যারা হয়তো আপনার এই ফাংশনের সাথে যাচ্ছে, আসলে সবার মেন্টালিটি তো সেম না। আমাদের স্টুডেন্টগুলোর মেন্টালিটি, ছোট মানুষ তাদের মেন্টালিটি আরও বেশি পরিবর্তনশীল, তারা একই রকম মেন্টালিটিতে সবাই ভাবতে পারে না। তো আপনি যখন কোনো কিছু ডেলিভার করতেছেন, আপনার কাছে মনে হচ্ছে আমি তো ইউটিউব দেখে এই বেস্ট ক্লাসটাই দেখাইছি, কিন্তু আপনার স্টুডেন্ট ওই বেস্ট ক্লাসটাকে বেস্ট ভাবতেছে কিনা সেটা হচ্ছে মূল আলোচ্য বিষয়। ঠিক আছে, শিক্ষকরা যখন কথা বলে তখন তারা মনে করে আমি যেটা বলবো তোর সেটা বুঝতে হবে। এখন স্টুডেন্ট হয়তো ওই ভাষাটা বুঝতেছে না, তখন আপনার নিজস্ব প্যাটার্নকে চেঞ্জ করে অন্য প্যাটার্নে যেতে আপনি বাধ্য হওয়া লাগবে, তবে আপনি একজন পরিপূর্ণ শিক্ষক। হ্যাঁ, কিন্তু তারা তো ধরাবাঁধা কিছু সবকিছুর মধ্যে থেকে নিজেরা প্যাটার্নটা আসলে করতে পারে না। হচ্ছে তারা তো ব্যাকগ্রাউন্ডেড না। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্কুল কলেজে এই ঘটনাগুলো ঘটতেছে, তারা ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক করে আসে নাই। তারা ইংলিশের টিচার, সে তো চাইলেও হুট করে আপনার প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে তার প্যাটার্ন চেঞ্জ করে দিতে পারবে না, কারণ সে তো মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল হয়ে গেছে। সে ওইটা পড়াচ্ছে। যদি কোনো স্টুডেন্ট এই মেকানিজমের বাইরে যেতে চায় যে আমি তো এইভাবে বুঝতেছি না স্যার, আর একটা ইয়ে করেন, তখনই সে দেখা যাচ্ছে এরা বুঝতেছে না। দিন শেষে কি করতেছে, তার উপর প্রেশারাইজ করতেছে, সবাই বুঝতেছে তুই
বুঝতে চেষ্টা করেন, তখন ওই দোষটা যে যাচ্ছে ওই স্টুডেন্টের উপর, যে সবাই যদি বোঝে তুই কেন বুঝবি না। এবং ওই যে তাকে একটা ভয় দেখানো হইলো, এই টিচারের এই ভয়ের কারণে দেখা যাচ্ছে পরের টপিকসটা যখন আপনি পড়াচ্ছেন হয়তো 5 জন বোঝে নাই, তখন 5 জনের কেউই চুপ, সবাই চুপ, যে না আমি যে প্রশ্নটা করব হয়তো আমি বাদে সবাই বুঝছে, তখন আমার উপরে একই একটা ভয়ভীতি কাজ করে আর কি। এই ভয়টা আপনার ভিতর দিন দিন বাড়তেছে, ফোবিয়াটা আপনাকে ধীরে ধীরে কুরে কুরে খাচ্ছে, ঠিক আছে। তো এইটা একটা কারণ, ঠিক আছে। এই হলো মূল কারণ যে আমি মনে করি আর কি, যে আমাদের দেশের পারিপার্শ্বিক দিক বিবেচনা এবং শিক্ষাগত ব্যবস্থা, এই ব্যবস্থাগুলোর জন্যই আসলে সন্তানদের এখন বিজ্ঞানের প্রতি এতটা ভীতি। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি তো বললেন যে আসলে আমাদের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে চান্স পাইতে হলে আমাদের অবশ্যই বিজ্ঞান পড়া উচিত, ব্যাকগ্রাউন্ডে থাকা উচিত। আবার জবের ক্ষেত্রেও দেখা গেছে আমাদের ফার্স্ট ক্লাস যেটা ক্যাডারের জব, ওই ক্ষেত্রেও আপনাদের কাছে বিজ্ঞানের গুরুত্বটা বেশি। আচ্ছা, এখন কথা হচ্ছে কেউ যদি আসলে বিজ্ঞান না পড়তে পারে বা বিজ্ঞান না পড়ে, সায়েন্সের স্টুডেন্ট না হয়, তাহলে সে কি আসলে ফেইলর? না না, আমি এটা মনে করি না, আমি এটা মনে করি না এবং মনে প্রাণে বিশ্বাস করি। আমারও 2টা সন্তান আছে, আমি আমার সন্তানকে, আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট, আমি নিজে ফিজিক্স কেমিস্ট্রি পড়াচ্ছি, তারপরে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আপনার ছেলে সায়েন্স পড়া লাগবে এরকম বাধ্যতামূলক এই মাইন্ডেড পিতামাতার হওয়া উচিত না। ফার্স্ট কথা হচ্ছে এটা। আর সেকেন্ড কথা যেটা, সেটা হচ্ছে একটু বলে রাখি, সেটা হচ্ছে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটির কথা যেটা বললাম আমরা, আবার চাকরির কথা। আসলে ক্যাডার চাকরি আলাদা জিনিস আর ইলাইট জবটা আলাদা জিনিস। ইলাইট জব বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে আপনাকে যেটা ঘোষণাকৃত এলাইট, যে আপনি প্রথম শ্রেণীর পদমর্যাদা প্রাপ্ত। হ্যাঁ, তো এইরকম জব হচ্ছে 3টা, আর ক্যাডারে তো জব অনেকগুলো, 26টা সেক্টর আছে আমাদের ক্যাডারে, অনেক জব। তো ওখানে আপনি ফার্স্ট ক্লাস জব পেতেই পারেন, সেটা আলাদা হিসাব। আর এখানে সায়েন্সের সাথে সাথে অন্যান্য সাবজেক্টকেও যোগ সামঞ্জস্য করা হয়েছে সায়েন্সের থেকে। কিন্তু হ্যাঁ, সায়েন্সের স্টুডেন্টকে আমরা জাতিগতভাবে মেধাবী স্টুডেন্ট ধরে নিই। হ্যাঁ, দেখা যায় কি ওই চাকরিগুলোতেও তাদের আধিপত্যটা বেশি থাকে, আপনি মানেন বা না মানেন। ওই যে অনেক সময় অনেক কথা ওঠে যে বুয়েটের স্টুডেন্টরা বুয়েট থেকে পাশ করে প্রশাসনে প্রথম হচ্ছে, ফরেন ক্যাডারে প্রথম হচ্ছে। আসলে ভাই মূল কথা হচ্ছে আপনি সায়েন্সে যখন পড়ছেন, আপনি বুয়েটের মতো জায়গাতে যখন গেছেন, আপনি সেই মেরিটোরিয়াস গড়ে আইছেন, আপনার ওই মেরিটোরিয়াস তৈরি করে নিয়ে ওখানে যাইতে হয়েছে। আপনি যতই বলেন যে আমি আর্টস বা কমার্স থেকে পড়ে, আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে আমি কোনো একটা বুয়েটের স্টুডেন্টের চেয়ে অনেক বেশি জানি, এটা একদম টোটালি ভুল কথা। তবে আমি বলতেছি না যে আর্টস কমার্স পড়লে আপনার জীবন সায়েন্সের চেয়ে পিছিয়ে যাবে। আপনি একটু খেয়াল করেন, দেখেন সায়েন্সে যে ছেলেটা পড়তেছে সেই ছেলেটা দিন শেষে একটা ভালো ভার্সিটিতে চান্স পাবে, এর গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না। আর্টসে যে ছেলেটা পড়তেছে সে দিন শেষে যে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বে, এর গ্যারান্টি আমি দিতে পারবো না। কারণ আমাদের কিন্তু আর্টস ফ্যাকাল্টি, কমার্স ফ্যাকাল্টি, সব ফ্যাকাল্টির জন্য ইউনিভার্সিটি খোলা। হ্যাঁ, সব ভার্সিটিতেই সিট সংখ্যা আছে। হ্যাঁ, সায়েন্সের স্টুডেন্ট সংখ্যা বেশি, সায়েন্সের জন্য সিট সংখ্যা বেশি, এর জন্য মনে হয় যে ম্যাক্সিমাম তো সায়েন্সের সিট। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আপনার কমার্স আর্টসের স্টুডেন্টও কিন্তু কম, যেখানে 50%-এর বেশি সায়েন্সের পরীক্ষার্থী থাকে। যেমন ধরেন এসএসসিতে আমরা যদি পরিসংখ্যান দেখি, এবার এসএসসি পরীক্ষা দিছে প্রায় 19,28,881 জন স্টুডেন্ট। আচ্ছা, হিউজ নাম্বার। হ্যাঁ, 19 লক্ষর উপরে। তো এর ভিতরে সায়েন্সের স্টুডেন্ট 50% প্লাস, তার মানে প্রায় 10 লাখের উপরে। আর ওই কি বলে আর্টস আর কমার্স দুইটা গ্রুপ মিলে 9 লাখ। ও মাই গড, তার মানে কি রেশিওতে আপনার সায়েন্সের স্টুডেন্ট আপনাদের চেয়ে দ্বিগুণ বেশি, তো তাদের সিট তো দ্বিগুণ বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো এইটা দেখে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে আমার ছেলেকে আমি, সায়েন্সের স্টুডেন্টের তো অনেক বেশি সুযোগ, এই সেই ভাইয়া, সুযোগ যেখানে বেশি কম্পিটিশনও সেখানে বেশি, এটা মাথায় রাখতে হবে। আপনার ছেলে যদি কম্পিটিশন করার অ্যাবিলিটি না রাখে, তাহলে আপনি কেন তাকে সায়েন্স পড়ায় ওই কম্পিটিশন থেকে আরও ছিটকায় দেবেন? সায়েন্স নিয়ে আপনার ছেলে যদি পড়তে চায়, আপনার ছেলেকে ওই সায়েন্সের টপ র্যাঙ্কার যে তাদের সাথে কম্পিটিশন করার অ্যাবিলিটি থাকতে হবে, তবে আপনার ছেলে দিন শেষে গেইনার হবে, আপনার ছেলে দিন শেষে ভালো একটা জব পাবে, দিন শেষে তার একটা সিকিউর লাইফ পাবে। কিন্তু আপনার ছেলে যদি সায়েন্স পড়তে যে মাদকাসক্তে লিপ্ত হয়, মানসিক অবসাদের কারণে মৃত্যুকে বরণ করে, তখন তার চেয়ে কি অন্য বিষয়ে সে পড়ে ভালো কিছু করা তার জন্য বেটার না? অবশ্যই, এটাই তো বেটার। তো তাহলে আমরা কেন বলবো যে সায়েন্স না নিলেই সন্তান ফেলর? এটা তো কোনো যুক্তি নেই, তাই না? সায়েন্স ফেলর তখনই হবে যখন আপনার ছেলেকে আপনি জোরপূর্বক সায়েন্স দিলেন, কিন্তু দিন শেষে সে সেটাকে ইফেক্টিভলি কাজে লাগাতে পারলো না। বরং আমি তো দেখে আপনাকে আমি একটা ভালো একটা কথা বলি, যদিও আমি সায়েন্স, আমি নিজেকে একটু ছোট করার চেষ্টা করি, সেটা হচ্ছে আজ পর্যন্ত এই দেশের সবচেয়ে যে এলাইট শ্রেণীর লোক, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কথা যদি আমরা বলি, হ্যাঁ, সে কি সায়েন্স ব্যাকগ্রাউন্ডেড? না। হ্যাঁ, সে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডেড না। আমাদের সাবেক রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যার, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সমাবর্তনে একটা ইন্টারেস্টিং কথা বলছিলেন। উনি খুব হাস্যরস্য মানুষ, তো ওনার কথাগুলো এরকম। তো উনি বলছিল যে কি মজার বিষয় দেখেন,
আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার যোগ্যতায় অর্জন করতে পারি নাই, অথচ ঢাকা ইউনিভার্সিটির আমি একজন চ্যান্সেলর। হ্যাঁ, ওই সমাবর্তনের সময় সমাবর্তনের সময় এই কথা বলছিল। তো সায়েন্সে উনি চান্স পায় নাই, যোগ্যতা নাই, কিন্তু তার লাইফটা তিনি যেদিক থেকে শাইন করতে পারবেন সেদিক থেকে শাইন করে ওই ভার্সিটির তিনি প্রধান একজন লোক, চ্যান্সেলর। হ্যাঁ, সবচেয়ে উচ্চ পর্যায়ের যিনি লোক তিনিও তার, কিন্তু তিনি কিন্তু ওখানে পড়ার যোগ্যতা অর্জন করেন নাই। আমি আমার অ্যাডমিশন সময়ে 4 জন ভাইয়া আপুর সাথে পরিচিত হয়েছিলাম, তাদের লাইফটা খারাপের কারণে তারা সায়েন্সের স্টুডেন্ট হয়েও ফেইলর ছিল। লাখটা খারাপ কেন বললাম? তাদের এসএসসি পরীক্ষার আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। এই অ্যাক্সিডেন্টের কারণে 4 জন হসপিটালাইজ ছিল, যার কারণে এসএসসি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণে কোনো রকমে তারা খালি পরীক্ষাটা দেয়। দিন শেষে দেখা যায় যে তাদের রেজাল্টটা একটু ফল্ট করে, মানে 4 পয়েন্ট সামথিং রেজাল্ট আসে। আর আমরা জানি বুয়েটে পরীক্ষা দিতে গেলে 4 পয়েন্ট দেওয়া হবে না, প্লাস তো লাগবেই, সাথে 90% মার্ক লাগে, এই লাগে ওই লাগে। তো তারা আলটিমেটলি বুয়েটে চান্স পায়নি আর কি, চান্স পায়নি, মানে পরীক্ষা দেওয়ার যোগ্যতায় অর্জন করেনি। কিন্তু দিন শেষে তারা এই লাখের কারণে তারা নিজেদেরকে অন্য ধর্মে কনভার্ট করছে, মানে অন্য ধর্ম বলতে তারা ধর্মে বিশ্বাসী না এখন, মানে আমার সাথে যাদের পরিচিতিটা হয়েছে তারা ধর্মে বিশ্বাসী না, তাদের কাছে মানবতাই হচ্ছে ধর্ম। তো এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি না, এটা উচিত না, কিন্তু তাদের হয়তো মনে হয়েছে। কিন্তু দিন শেষে তারা কি করছে, তারা 4 জন পরবর্তীতে আইএলটিএস কমপ্লিট করে দেশের বাইরে যে বাইরের একটা নাম করা ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে, এবং বর্তমানে তারা বুয়েটের টিচাররা যে প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন নেয়, ট্রেনিং করে, সেই প্ল্যাটফর্মগুলো চালায়, ট্রেনিং করায়। তো আপনি আপনার লাইফটাকে কিভাবে কোন সাবজেক্ট দিয়ে গড়ে তুলবেন সেটা আপনার উপর। আপনার সন্তানকে সায়েন্স পড়াতে হবে, আর্টস কমার্স পড়ালে ফেইলর হবে, এটা পুরোই একটা ভ্রান্ত ধারণা। আর্টস কমার্সে পড়েও আপনার ছেলে অনেক জবের স্কোপ পাবে। বিবিএ সেক্টর, এমবিএ সেক্টর, যদিও এগুলো আর্টস কমার্সের অনেক টপ, আপনার ছেলে এখানেও যাইতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু এরকম সেক্টর আর্টস কমার্সের জন্য আমার দেশে আছে। এমন না যে সায়েন্সের স্টুডেন্টরাই শুধু পরীক্ষা দিতে পারবে। আপনার ছেলেটা যেটা জায়গাতে কমফোর্ট জোনে থাকে ওই জায়গাটাকে ফোকাস করে আপনার ছেলেকে যদি আপনি একটা সুস্বাভাবিক জীবন দিতে পারেন, তাতেই বরং আপনার ছেলে বেশি গেইনার হওয়ার সম্ভব। বরং সায়েন্স নিলেই গেইনার হবে, আর্টস কমার্স নিলে ফেইলার হবে, এই কনসেপ্টটা আমার কাছে ভুল। ঠিক আছে, এই কনসেপ্টটা আসলে টোটালি দাঁড়ায় আছে হচ্ছে আপনার সন্তান ভবিষ্যতের প্রজন্ম আপনাকে কি বেনিফিট দিতে পারবে বা কি ব্যাক দিতে পারবে, তার নিজস্ব মতটা কি বলতেছে, তাকে সেই সুযোগটা করে দেন যে আপনার মতটা কি। হ্যাঁ, তার মনোভাবটা আসলে জানা, তার মনোভাবটা জানা উচিত যে তুমি সায়েন্সের জন্য যোগ্য কিনা। এটা আসলে আমাদের ফ্যামিলিকেই বের করতে হবে খুঁজে। ফ্যামিলিকে খুঁজে বের করতে হবে, পাশের বাসার আন্টি দ্বারা প্রভাবিত হয়ে না, নিজে খুঁজে বের করতে হবে যে আমার ছেলেটা কি করতেছে। কারণ আপনি কিন্তু সায়েন্স আর্টস কমার্স ভাগ করতেছি ক্লাস 9-এ, যে ক্লাস 8 পর্যন্ত আপনাকে এই সুযোগটাই দিয়ে রাখা হয়েছে যে আপনি একটু দেখেন আপনার ছেলেটা কেমন কি। কিন্তু আপনি সেটা না দেখে আপনি 9-এ যে আচমকা পাশের বাসার ভাবি, তারপরে হচ্ছে ওই এলাকার চাচি, ওই এলাকার নানি কি বলছে না বলছে, ভবিষ্যৎ কি হবে না হবে, এসব নিয়ে চিন্তা করতেছেন, তো আপনার ছেলে ফেইলর হবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ভাবিরা হচ্ছে যা সুরে বলতে চায় যে ভাবি জানেন না তাই আমার ছেলেটা তো সায়েন্সে এই কথাগুলোই মূল কথা, যে আলটিমেটলি আমাদের মা বাবারা এই কথাগুলো দ্বারা বেশি প্রভাবিত। বিশেষ করে ওই যে বললাম যে মা শ্রেণীটা এটার বেশি প্রভাবিত, বাবারা তো সময় পায় না। ওই যে আমাদের এলাকায় একজন গুরুজন বলে যে বাংলাদেশের যত অশান্তি শুরু হয়ে হচ্ছে বাসার গেট থেকে, বাসার ভিতরে না। কেন? কারণ বাসার গেটের সামনে নাকি মেয়েরা জটলা পাকে, বাসার ভিতরে যেয়ে তারা আলোচনা করে না। তারা বাসার গেটের সামনে, আপনি যদি আপনার এলাকা দেখেন, বাসার গেটের সামনে সুন্দর করে বসে 4-5টা বাড়ির মহিলারা একসাথে বসে তারা বিভিন্ন রকম কূটনীতিক আলোচনা করবে। আপনি যেমন চা খেতে গেলে রাজনীতিক আলোচনা করেন, তাদের ভিতরে রাজনীতি নেই, তাদের ভিতর পারিবারিক কথাবার্তা, যে আপনার পরিবারে এটা হয়েছে, আমার স্বামী তো কালকে এটা কিনছে, ও কিনছে, এই কিনছে। আলটিমেটলি একজন আরেকজনের স্বামীকে প্রশংসায় ভাসাইতে যায়, আরেকজনের স্বামীকে ছোট করবে, এটা নেওয়া শান্তি। আলটিমেটলি একজনের সন্তানকে প্রশংসা করে ভাসাইতে যায়, আরেকজনের সন্তানকে ছোট করার চেষ্টা করবে, সেটা নিয়ে মা বাবা যে সন্তানের উপর ইফেক্ট করবে, সন্তান ফেলিওর হতে বাধ্য হবে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা এরকম কোনো স্টুডেন্ট আছে নাকি যে আসলে সায়েন্সের প্রতি অত ভালোবাসা ছিল না বা ভীতি ছিল, কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনার কারণে শেষ পর্যন্ত আর তার পড়াশোনাই হয় নাই, এরকম? হ্যাঁ, এরকম স্টুডেন্ট অনেক আছে, পড়াশোনা হয় নাই। আলটিমেটলি বাংলাদেশের পড়াশোনার সিস্টেমটা এখন এমন, আপনি না চাইলেও পড়াশোনা করতে পারেন। আমি একটা উদাহরণ দিই। আমার একজন স্টুডেন্ট ছিল, সায়েন্সে পড়ে, ইন্টারে। সেই স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করছি 5+5 কত? আপনার কি মনে হয় এর চেয়ে সহজ প্রশ্ন কিছু হতে পারে না? একটা 2-3 বাচ্চাও কিন্তু সঠিক অ্যান্সারটা দেবে যে 5+5 কত। আমার মেয়ে নার্সারিতে পড়ে, ও 5+5 কত এটা জানে। হ্যাঁ,
তো ওই ছেলেটারও জানা উচিত, সে সায়েন্সে পড়তেছে, তাও আবার ইন্টারে। আচ্ছা ভালো কথা, তো সে 10ই লিখছে। অ্যাজ এ টিচার আমার কাছে মনে হয়েছে সে কনফিডেন্স না তার মুখ দেখে। তো আমি তখন তাকে বলছি, তুমি শিওর তুমি এটা কী লিখলা? তো সে সঙ্গে সঙ্গে 10টা কেটে দিয়ে 25 লিখছে। হ্যাঁ, তাহলে একটা ছেলে 5+5 কত সেটা পারে না, অথচ সে ইন্টারের সায়েন্সে পড়ে। So sad. যারা সায়েন্সে পড়ছি আমরা বা পড়ি, যারা স্বপ্ন দেখি, তাদেরকে যদি আমরা বলি যে সায়েন্স আসলে কি, তারা যদি একটু দেখার চেষ্টা করে তাহলে তারা বুঝবে যে সায়েন্সে ভাই 5+5 কোনো ম্যাথ নাই। এর চেয়ে অনেক বেশি আপগ্রেড ভার্সনের ম্যাথ আপনাকে করতে হবে, যেখানে আপনি কথা দিয়ে, চিত্র দিয়ে, অনেক কিছু দিয়ে বোঝাতে হবে আপনি কি করবেন না করবেন, আপনার রাস্তাটা কত ফিট ঢালু হবে, কোন পাশে কতটুকু বাঁকবে, এটাই সায়েন্সের কাজ। আপনার লাইফটাকে নিরাপদ করা। আপনি 5+5 10 লিখতে পারতেছেন না, আপনি যাবেন লাইফ নিরাপদ করতে। সায়েন্স ছাড়া আপনার লাইফ নিরাপদ থাকতে পারবে না। আপনি আর্টস কমার্স নিয়ে যতই চিল্লাপাল্লা করেন, আপনার লাইফের নিরাপত্তা সায়েন্স দেবে, আপনার লাইফকে সায়েন্স চালাবে। আপনি আর্টস পড়ে জীবনে অবশ্যই গেইনার হতে পারবেন, আপনি আর্টস পড়ে জীবনে অনেক টাকার মালিক হতে পারবেন, আর্টস কমার্স পড়ে আপনি জীবনে অনেক বড় জায়গায় যেতে পারবেন। কিন্তু আপনার সায়েন্স যদি ঠিকভাবে কাজ না করে আপনার চারিপাশের, আপনি এক কদম হাঁটতে পারবেন না। তো আপনি সেই জায়গাতে 5+5 একটা স্টুডেন্টকে সায়েন্স পড়াচ্ছেন যে 5+5 পারে না। তো এই ছেলেটা মূলত 9-10-এ A+ নাকি পাইছে, আমাদের শিক্ষা ব্যবস্থা আর কি, যে 5+5 দিয়ে 10 পারে না, সে A+ পায়। এই ছেলেটা সায়েন্সের ন্যূনতম তার যোগ্যতা নাই, সে সায়েন্স দেখে প্রচণ্ড ভয় পায়। সে টেস্ট পরীক্ষাতে সব সাবজেক্টে ফেল তার কলেজে। আমি যখন তাকে পড়াইতে গেলাম তখন তার মা বাবার আমার কাছে একটাই আকুল আবেদন যে আমার সন্তানটাকে শুধু পাশ করে নিয়ে আসেন। তো আমি তো শিক্ষা ব্যবস্থা জানি ভাই, আমি রিস্ক নিতে পারি। কেন? কারণ আমি জানি যে এই শিক্ষা ব্যবস্থায় আমি ওকে যদি কিছু নাও শিখাই ও পাশ করবে। রাইট। আমি যদি ওকে কিছু নাও শিখাই ও পাশ করবে, তাহলে আমার নিয়ে তো টেনশন নাই, আমি তো সিকিউরড। হ্যাঁ, আমি জানি যে আমি যাই পড়াবো ও পাশ করে যাবে। কিন্তু ওর কিন্তু অ্যাকচুয়ালি বিজ্ঞানটা আসলে জানা হলো না, ওর কিচ্ছু নাই, ওর ভিতরে কিচ্ছু নাই। হ্যাঁ, আলটিমেটলি এই যে বিজ্ঞান পড়া পর্যন্তই শেষ, তারপর আর কিছু করতে পারবে না। ইন্টারের পরেও ও কোথাও ভর্তি হতে পারে নাই, তার জীবন ইন্টারেই থেমে গেছে। কিন্তু যদিও ও যদি আর্টস কমার্স নিয়ে একটু পড়তো, হয়তো ভালো একটা সাবজেক্ট নিয়ে কোথাও পড়তে পারতো। রাইট। সে তো বাংলা ইংলিশ মুখস্থ করতে পারে ভাই, আমি তো তার দেখছি সে বাংলা ইংলিশ পারে মুখস্থ করতে, কিন্তু তার বিজ্ঞানে ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি তার মাথাতে ঢোকেই না। মূল কথা হচ্ছে এটা, সে হাফ যোগ করলে 1 হয়, এটা আপনাকে যদি হাতে করতে বলেন ও পারবে না, ক্যালকুলেটর ছাড়া পারে না। মানে তার ম্যাথের প্রতি এত ভয়, কিন্তু সে বাংলা ইংলিশ মোটামুটি মুখস্থ করে লিখতে পারে। তো ওই আর্টসের সাবজেক্টগুলো যেগুলো একটু মুখস্থ নির্ভর, তাকে যদি দেওয়া হতো তাহলে কিন্তু তার ইন্টারের প্রতি, ইন্টারের পর জীবনযাত্রাটা থেমে যেত না। সে হয়তো ইন্টারের পর ভালো কোনো ভার্সিটিতে বা কিয়েতে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারতো। হ্যাঁ, কারণ তার রেজাল্ট এখন খুবই ফল্ট, 3 পয়েন্ট সামথিং পাইছে। পাশ করার দায়িত্ব, পাশ করে তো আপনি ভালো জায়গাতে যেতে পারবেন না ভাই। এ যুগে A+ পেয়ে আপনার ভালো জায়গা হয় না। আমাদের দেশে A+ যে পায় সেই ছাত্রগুলো দেখা যায় রাস্তাঘাটে ঘুরতেছে। একটা সময় ছিল ভাই, যখন A+ পাইলে লোকজন চারপাশ থেকে দেখতে আসতো, কি করছে A+ পাইছে। হ্যাঁ, কিন্তু এখন তো এই প্লাসের সংখ্যা অনেক বেশি। এখন ভাই বিশ্বাস করেন না করেন, A+ কে পাইছে সেটা দেখতে যায় না, কি দেখতে যায় যে আপনার স্টুডেন্ট ফেল করছে কিনা, কে ফেল করছে, ও ফেল করছে, চলো ওর একটা ছবি তুলে নিয়ে আসি, কি আমরা ফেল করলি ভাই। এই যুগে তাহলে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে কতটা খারাপ অবস্থায় নিয়ে গেছি যে আপনার একজন শিক্ষার্থী ফেল করছে, মানে সেটা কেউ মানতে পারতেছে না যে ফেল এই যুগে তুই কেমনে করিস। রাইট। আলটিমেটলি ওই যে ওই ছেলেটার লাইফ কিন্তু হেল। আচ্ছা ভাইয়া, ধরেন এখন বাবা মায়ের চাপে বা আশেপাশে পারিপার্শ্বিক অবস্থার কারণে কোনো স্টুডেন্ট সায়েন্স নিয়ে ফেলছে বা ভর্তি হয়েছে, এখন তার ধরেন বিজ্ঞানের প্রতি অত ভালোবাসা আর নেই, কিন্তু এই মুহূর্তে ওকে কি আসলে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করা যায় কিনা বা একাডেমিক রেজাল্টটা ভালো করা যায় কিনা? হ্যাঁ, করা যায়, অবশ্যই করা যায়। আমাদের ওই যে বললাম যে টিচাররা যদি একটু ট্রাই করে, ওই যে রিসার্চ ফাইনম্যানের যুক্তিটা আমি বললাম, আসলে ভাই বিজ্ঞান আপনার কাছে ভালো লাগবে না, এটা আসলে হতে পারে না। আচ্ছা, এটা হতে পারে না আমার কাছে যেটা মনে হয় আর কি। বিজ্ঞান আপনার লাইফ, আপনি আপনার লাইফ সম্পর্কে জানতে চাইবেন না? অবশ্যই, প্রত্যেকটা স্টুডেন্টই জানতে চায়। কিন্তু সমস্যাটা হলো কি, ওই যে বললাম যে আমাদের শিক্ষাগত ব্যবস্থাটা আমাকে সেই সুযোগ করে দেয়নি, সেজন্য আমি ধীরে ধীরে সেই শিক্ষা থেকে দূরে সরে গেছি, যে এর চেয়ে আমার কাছে ওই শিক্ষাটাই ভালো, বাংলা কবিতা পড়ব, ইংরেজিতে 2-4টা নিয়ম শিখব, এইটা। তো মূল কথা হচ্ছে তাদেরকে আকৃষ্ট করার বিভিন্ন ওয়ে আছে। আপনি যদি, অনেক স্টুডেন্ট আছে যারা বিজ্ঞান পারে না, করতেছে, তো আপনি যদি তাদেরকে
বিজ্ঞান মনা করার চেষ্টা করেন, তাহলে ফার্স্ট যেটা সেটা হচ্ছে আপনি তাদেরকে রিয়েল লাইফে বিজ্ঞানের ব্যবহারগুলো শেখান। পড়ালেখার চেয়ে রিয়েল লাইফে বিজ্ঞানটা আপনাকে কি দিচ্ছে, বিজ্ঞান আপনাকে কিভাবে বেনিফিটেড করবে, এইসব বিষয়ে একটু ইয়ে করেন। প্রতিদিন বিজ্ঞানকে কিভাবে আপনার রাস্তাঘাটে চলাচলে, আপনার হয়তো ফিজিক্সে ফ্রিকশন আছে, ঘর্ষণ, রাস্তাঘাটে আমি ঘর্ষণ নিয়মিত দেখি, ওটা তো আপনার ওকে গলৎকরণ করে মুখে ঘুরায় দেওয়ার দরকার নাই যে তুই এটা মুখস্থ করবি, বুঝিস না বুঝিস মুখস্থ কর, রাইট। এটা তার ভীতি করাবে। তাকে আপনি কি করেন, রাস্তাঘাটে নিয়ে যান, বাবা মাকে ডাকেন, কাউন্সিলিং করেন যে আপনার ছেলের এই অবস্থা, আপনি আপনার ছেলেকে লাইফে যদি স্টেবল করতে চান তাহলে বিজ্ঞান মনস্ক করতে হবে। তার অ্যাকচুয়ালি মানে বাইরে নিয়ে যাওয়া, এগুলো তো হচ্ছে জীবনের সাথে অ্যাকচুয়ালি সায়েন্সের রিলেট করাটা। রাইট রাইট। যত বেশি রিলেটেবল হবে, আপনি যত বেশি ইয়ে করবেন, আপনার ফ্যামিলির প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মানুষের আচার আচরণ, বিহেভিয়ার আপনি সায়েন্সের সাথে তুলনা করতে পারবেন। রাইট। আপনি সায়েন্সের সাথে তুলনা করতে পারবেন। আমার এই ভিডিওটা হয়তো আমার স্টুডেন্টরাও দেখবে, আমার যারা 9-10-এর স্টুডেন্ট আছে তারা বলতে পারবে যে তাদেরকে আমি জৈব যৌগের মতো একটা বিক্রিয়া আছে, জৈব যৌগের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, হ্যাঁ অনেক কঠিন বিক্রিয়া। এই জৈব যৌগ মানে সায়েন্সের একটা ত্রাস বলা যায়। এই জৈব যৌগের ওই বিক্রিয়াটাকে আমি তাদেরকে আমাদের দৈনন্দিন পারিবারিক একটা ঘটনা দিয়ে বুঝাইছিলাম। হ্যাঁ, আমার কোচিংয়ের, ওই কোচিংয়ের আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, তবে হয়তো যারা দেখবে তারা কমেন্ট সেকশনে এটা বলবে যে স্যার ভুল বলে নাই। হ্যাঁ, যে এই কথাটা তারা স্বীকার করতে বাধ্য হবে। ওই সবচেয়ে কঠিন যে অধ্যায়টা, আমার কোচিংয়ের সবচেয়ে যে লোয়েস্ট স্টুডেন্ট, যার বিজ্ঞান সম্পর্কে বিন্দুমাত্র ধারণা থাকে না, সেও আর কিছু না পারলে জৈব যৌগ পারে। মাশাআল্লাহ। মানে সবচেয়ে কঠিন বিষয়টা সে আয়ত্ত করে ফেলছে। কারণ আমি দেখছি যে সে ম্যাথমেটিক্যাল টার্মিনোলজিতে একবারে উইক। অতএব যেটা আমি তাকে পুশ করাইতে পারবো, যেটা দিয়ে আমি তাকে বেনিফিটেড করতে পারবো, আমি তাকে সেই বিষয়টাকে নিজের সাথে লিঙ্ক আপ করার চেষ্টা করছি। হ্যাঁ, মানে বিজ্ঞান মনস্ক করার পিছনে আসলে শিক্ষকের একটা অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা, খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। আপনার সন্তান যদি মনে করে যে আমি বিজ্ঞান নিয়ে ভয়ে আছি, তাহলে সেটা আমি যদি হই, আমাকেও আপনি ছাঁটাই করে দেন। এই টিচারের কাছে আপনার সন্তান বিজ্ঞান ঠিক শিখতেছে না। সহজ কথা, একদম পরিপূর্ণ কথা। হ্যাঁ, কারণ আপনার টিচার অ্যাপ্রোচ চেঞ্জ করতে জানে না। রাইট। বিজ্ঞান ভীতি দূর করার অ্যাপ্রোচ যে চেঞ্জ করতে না পারবে, সে আপনাকে বিজ্ঞান শেখাতে পারবে না। সহজ ভাষা। হ্যাঁ, আরও কিছু ওয়ে আছে। আরও কিছু ওয়ে কি, যদি আপনার ছেলেকে আপনার বিজ্ঞান পড়াতেই হয়, আমি বাবা মাকে বলবো যে আপনার সন্তানকে আপনি ছোটোবেলা থেকে সেটার সাথে হ্যাবিচুয়েট করার চেষ্টা করেন। হ্যাবিচুয়েট কীভাবে করা যায়, হ্যাঁ একটু একটু করে প্র্যাকটিস করান, যাতে ও বিজ্ঞানটাকে ভয় না পায়। আপনার সন্তানকে খেলনাটা খেলার জন্য কিনে দিন না, খেলনাটা বিজ্ঞানের জন্য কিনে দেন। ধরেন আপনি অ্যাবাকাস একটা যন্ত্র কিনে দিলেন, সে যোগ বিয়োগটা অ্যাবাকাস দিয়ে শিখলো। অ্যাবাকাস কিন্তু মজার জিনিস। হ্যাঁ, সে যখন এটাতে শিখবে, সে খেলার ছলে অ্যাবাকাসটা শিখবে। হ্যাঁ, 2 নম্বর যেটা করতে পারেন আপনি, সেটা হচ্ছে খেলনাগুলো, অনেক খেলনাপাতি তো কেনেন, কিছু খেলনাপাতি কেনেন, চুম্বক টুম্বক কেনেন, বা এখন তো বাজারে আসলে বিজ্ঞান বক্স আলাদা কিন্তু পাওয়া যায়, আপনি এগুলো কেনেন, কিনে তাদেরকে দেখান, তারা খেলার পাশাপাশি এগুলো ধীরে ধীরে শিখে যাবে। হ্যাঁ, তখন ওর বিজ্ঞানের প্রতি আকর্ষণ জন্মাবে যে কি এই ঘটনাটা কীভাবে ঘটতেছে, এই ঘটনাটা কীভাবে ঘটতেছে, আমি তো দেখতেছি। খেলনা ভাঙতে দেন, আমি তো মনে করি খেলনা ভাঙতে দেন, খেলা খেলার জন্য না। যখন খেলা টেলা শেষ, আলটিমেটলি যখন তার মনে হবে যে আমার আর এটা ভালো লাগতেছে না, তার ভাঙতে দেন, এটার জন্য মারামারি করার দরকার নেই। কিন্তু ভাঙার পর ওর ভিতরে কি যন্ত্রপাতি আছে সেটা তাকে দেখাতে উদ্বুদ্ধ করেন, যে এটা বিজ্ঞান দেখ কীভাবে তৈরি করছে, এই জন্য এটা তখন দৌড়াচ্ছিল, তুই ভাঙার কারণে আর দৌড়াচ্ছে না। ঠিক আছে? তো এই যে এইভাবে আপনি কি করতে পারেন, আপনার ছেলেকে ছোটবেলা থেকে আপনার এর সাথে তুলনা করতে পারেন, যে আপনি এইভাবে ধীরে ধীরে করে তুলতেছেন। ওর মনের ভিতর তখন বিজ্ঞানের প্রতি একটা ধারণা জন্মাবে, কি এই সাবজেক্টটা পড়তে তো ভালোই লাগতেছে, এটা তো আমি ছোটোবেলায় দেখছিলাম, এটা কীভাবে ঘটে। যখন আমি এটা পড়াবো 9-10-এ ওঠার পর, তখন ওই ছেলেটা যাতে বোঝে, আমি তো ছোটোবেলায় এই ঘটনাটা দেখছি, এই ঘটনার জন্যই তো আমার আম্মু বলছিল দেখ এটা কীভাবে কাজ করে। তখন ওর ভিতর জন্মাবে, দেখি তো আজকে এই ঘটনাটা একটু উদ্ঘাটন করার চেষ্টা করি তো, যে কীভাবে হয় ছাত্র কথা বলতেছে। আর সন্তানকে আরেকটা জিনিস শেখান, সেটা হচ্ছে পড়ার টেবিলে সময় দেওয়া। এখনকার বর্তমান জেনারেশনের একটা বড় গ্যাপ, সেটা হচ্ছে আমরা সন্তানকে আদর করতে করতে বাদর বানায় ফেলছি। মানি বা না মানি, প্রত্যেকটা জেনারেশন বাবা মার আদর থাকবেই, কিন্তু সেই আদরটা আপনার সন্তানকে যদি নষ্ট করে ফেলে, তাহলে সেই আদরের দরকার নেই। অতিরিক্ত আদরের আসলে দরকার নেই। আমার কোচিংয়ে এক স্টুডেন্ট আইসে, তার সম্পর্কে একজন টিচার বলতেছে, স্টুডেন্টের মা আইসে আর কি। তো তার স্টুডেন্টের মা এসে যখন বেতন দিচ্ছে, সেই সময় তার পরিপ্রেক্ষি থেকে একটা প্রশ্ন আসছে যে আমার স্টুডেন্টের কী অবস্থায় সেই। তো আমরা টিচারকে দেখাই দিচ্ছি যে ওই টিচার তো আপনার ছেলের এই ক্লাস নেয়,
ওই টিচার ভালো বলতে পারবে। তো ওই টিচার বলতেছে আপনার ছেলের অবস্থা তো খুবই খারাপ, ও তো পড়ালেখায় একদম অমনোযোগী। এটা যদি আমার জেনারেশনে আমার মাকে কেউ বলতো, কয়দিনের জন্য ভাত উঠে যেত বলা মুশকিল। হ্যাঁ, মার কত প্রকার কি কি হয়তো সেটা টের পাওয়া যেত। হ্যাঁ, আমি আমার লাইফে এমন কোনো কিছুর মায়ের মনে হয় না আছে যেটা খাই নাই। আমার মায়ের হাতে আমি প্রচুর মার খাইতাম, পড়ালেখার জন্য না, আশেপাশের কাজ করবো। আসলে ওই মাইটটা পরে আসলে আশীর্বাদ হয়ে যায় আর কি। তো এইটা কিন্তু আমার জীবনে কোনো খারাপ কিছু বয়ে আনে নাই, বরং এটা আমাকে ভালো জায়গাতে নিয়ে গেছে। কিন্তু ওই গার্জেনের কথা শুনে আমি কিছুটা শকড। ওই গার্জেন বলতেছে কি করব বলেন, না মনোযোগী হইলে ও তো আর মারা যায় না। তার মানে তারা কিন্তু সন্তানকে আশকারা দিচ্ছে যে তুই যা কর আমি তোর সাথে আছি, তারপরে আপনি ভালো কিছু আশা করবেন আপনি সেই সন্তানের কাছ থেকে, এটা মানা মুশকিল। তো এই জন্য সায়েন্স যদি পড়াতেই হয় ছোটোবেলা থেকে, আমি মনে করি ছোটোবেলা থেকে আপনি করেন। হ্যাঁ, যদি কেউ ভর্তি হয়ে গেছে জোরপূর্বক তাকে ভর্তি করা হয়েছে, তাকে করার জন্য তার শিক্ষা, তার শিক্ষক অবশ্যই সেরকম বাছাই করতে হবে তাকে, যাতে রিলেট করা যায়। তার বাবা মাকে তার প্রতি তার একটা আলাদা ফোকাস দিতে হবে। আর বড় সমস্যা এই ফোন থেকে যতটা দূরে রাখা যায়। সায়েন্সের স্টুডেন্ট, আর্টস কমার্সের স্টুডেন্টরা তাও কিছুটা সময় পায়, কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা আসলে সময়টা কম। এই জন্য সায়েন্সের স্টুডেন্টদেরকে ফোন থেকে যতটা দূরে রাখা যায়। অবশ্যই। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, ধরেন আমাদের প্যারেন্টসরা হচ্ছে চেষ্টা করলো যে লাইফের সাথে আসলে রিলেট করাইতে, বা টিচারও ভালো দিল, কিন্তু তারপরেও তো দেখা গেছে ওই ছেলেটা বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হচ্ছে না। তো এখন আসলে মানে আমি বলতে চাচ্ছিলাম যে এই যে এতগুলো টার্মস করার পর, ধরেন আমরা একবার ইন্টারে যদি ভর্তি হওয়ার পরে সে সায়েন্স নিল, কিন্তু সায়েন্স নিয়ে পড়ে আর ভালোভাবে পড়তে পারতেছে না, বা হচ্ছে ওর সে মানে পড়ার প্রতি কোনো আগ্রহ নেই, তাহলে সায়েন্স নিয়ে ভর্তি হওয়ার আগে মানে অভিভাবকরা আসলে বুঝবে কিভাবে যে এই আমার সন্তানকে দিয়ে বিজ্ঞান পড়াটা আসলে হবে না, বা তার আসলে কোন সাবজেক্টের প্রতি আসলে আকর্ষণটা থাকে আর কি? আসলে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের অভিভাবকদের মস্তিষ্কে বুদ্ধি দিন দিন কমতেছে, বাড়তেছে না। সেটা কিভাবে একটু মানে আগের জেনারেশনের বাবা মার দিকে যদি একটু তাকান, তারা কিন্তু শিক্ষিত না। হ্যাঁ, তারা 1 2 3 পাস, কেউ হয়তো কোনো রকমে 5 পাস করছে, কেউ হয়তো এসএসসিটা কোনো রকমে দিছে। ম্যাক্সিমাম গার্জেন যদি আপনি দেখেন আগের জেনারেশনগুলো এরকমই হবে। কিন্তু তারা কিন্তু বুঝতো তার ছেলেটা কি চায়, তার ছেলেটা কোথায় গেলে ভালো করবে। আমি যদি আমার মায়ের কথা বলি, আমার মা ক্লাস 5 পাস, কিন্তু সে আমাকে কিন্তু লালন পালন করছে, আমাকে কোনো নার্সারির কোনো লোকজন এসে নার্সারি করে দেয়নি। আমার মায়ের হাতে আমি নার্সারি হয়েছি, আমার বাপ মাই আমাকে বড় করছে। কিন্তু তারা বুঝতো। কিন্তু এই জেনারেশনে এসে আমাদের বাবা মাগুলো অত্যন্ত শিক্ষিত, মোটামুটি সবাই শিক্ষিত, গার্জেন অনেক সচেতন এই সেই, কিন্তু দিন শেষে তারা মাইন্ড রিড করতে জানে না। কারণ হচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে আপনি আপনার সন্তানের প্রতি ফোকাসড না। রাইট। আমার বাবা মা বা ওই জেনারেশনের বাবা মা সন্তানের প্রতি যতটা ফোকাস ছিল, আপনি এই জেনারেশনে এসে ততটা ফোকাস না, কারণ আপনি নিজের ক্যারিয়ারে ফোকাসড। রাইট। তারা তাদের ক্যারিয়ারে ফোকাস ছিল না, তাদের ক্যারিয়ার বলতে কিছুই নাই। বাবা যাইতো কাজে, মায়ের কাজই হচ্ছে ওই সন্তানটাকে ফোকাস করে বসে থাকা। এখন ম্যাক্সিমাম পরিবারেই দেখা যাচ্ছে কি, দুইজনই চাকরিজীবী না হলেও আমারও পড়ালেখা আছে, আমার চাকরি করতে হবে, এইরকম একটা প্রতিযোগিতার মাইন্ডে আমরা আছি। আমি এটা বলতেছি না যে মেয়েদের পড়ালেখার পাশাপাশি চাকরি করা যাবে না, করা যাবে, কিন্তু এই যে এই ফোকাসটা সন্তানের প্রতি আপনার কমে গেছে, আপনি টাইম দিতে পারতেছেন না। আপনি যত যাই বলেন, আপনি সারাদিন বাইরে থেকে কাজকর্ম করে এসে আপনার সন্তানের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার সময় পাবেন না। হ্যাঁ, রাইট। আসলে আমাদের হচ্ছে মায়েরা বিশেষ করে যে ক্যারিয়ার, টাকা পয়সা এগুলোর পিছনে ছুটতে মানে সন্তানের দিকে আর মনোযোগ দেওয়াই হয় না ওভাবে। কোয়ালিটি টাইমটা আপনি দিতে পারতেছেন না, ফলে আপনার ছেলের মন মাইন্ড কি চাচ্ছে আপনি ধরতে পারতেছেন না। এই জন্য বললাম যে মাইন্ড রিডটা করতে পারতেছেন না। হ্যাঁ, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আমরা একটু অতিরিক্ত অবসেশনে ভুগি, আমাদের ফ্রেন্ডসটা বলেন বা ইয়াতে বলেন। এটা কেন বললাম? কারণ হচ্ছে একজন বাবা মা ক্লাস 1 2 এর রেজাল্ট দেখে তার ছেলেকে ভালো স্টুডেন্টের তকমা দিয়ে দেয়, এটাকে অতিরিক্ত অবসেশন বলা হয়। কেন বলা হয়? কারণ হচ্ছে একজন বাবা মা ক্লাস 1 2 এর রেজাল্ট দেখে বলতেছে আমার ছেলে তো 100তে 100 পায়, ম্যাথে 100তে 100 পায়, 4 5 এ আমার ছেলে ফার্স্ট বয়। রাইট। ভাই ক্লাস 5 ক্লাস 9 এক জিনিস না। আমি তো শুরুতেই বললাম যে আপনি কুয়ার ব্যাঙ ছিলেন, আপনাকে নিয়ে যে সমুদ্রে ছেড়ে দিছে। রাইট। আপনি কুয়ার ব্যাঙের সাথে সমুদ্রকে তুলনা করতে পারেন না।
আপনার চারপাশে কত প্রতিবন্ধকতা যে সমুদ্র আপনাকে দেবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না, যেটা আপনার কুয়াতে কিছুই দেখেন নাই। তো আপনি ক্লাস 5-এর স্টুডেন্টকে ক্লাস 10-এর সাথে মিলাবেন, এটা হতে পারে না। হ্যাঁ, আমার ওয়াইফ, আমার মেয়ে নার্সারিতে প্রথম পরীক্ষায় ফার্স্ট হয়েছে, 20-এ 20 পাইছে, 100-তে 100 পাইছে। হ্যাঁ, তার কথা হচ্ছে তাই আমি ছবি তুলে ফেসবুকে পোস্ট দেবো। এই যে অতিরিক্ত অবসেশন, এটা দরকার নাই ভাই। আমি আমার ডাইরেক্টলি মানা করছি যে এই কাজটা আমি যদি আমার মেয়ে থেকে 9-এ যে ডেলিভার্ড পাই, তখন আমি বলবো যে না, সে এখনো ভালো স্টুডেন্ট। একটা স্টুডেন্টের মূলত পতন শুরু হয় ক্লাস 8 থেকে। ক্লাস 6-7 পর্যন্ত ওটা সম্পূর্ণ আপনার কন্ট্রোলে। তারপরে সে নিজের কন্ট্রোলে এসে চলে পরে সে ধীরে ধীরে 8 থেকে নিজের কন্ট্রোলে যায়। আগে আমাদের জেনারেশনটা এসএসসির পর যাইতো, মানে আমরা একটু কম অ্যাডভান্স ছিলাম, তো এই জেনারেশনটা একটু মাল্টি অ্যাডভান্স, মানে মা বাবার সাথে সাথে তারাও অ্যাডভান্স হয়ে গেছে, পিওর জেমস আর কি। হ্যাঁ, কিন্তু জেমসটা ভালো জায়গায় না, খারাপ জায়গা হয়ে গেছে আমাদের। তো 8-এর পর থেকে তাদের এই পতনটা শুরু হয়। এই 8-এর পর থেকে পতন শুরু হয়, আপনি তাই 5-এর সাথে 9-এ উঠে মিলায়েন না। আপনার সন্তানকে 8 থেকে নার্সারি করার চেষ্টা করেন। ছোট থেকেই তো নার্সারি অবশ্যই, কিন্তু 8 থেকে এটাকে অবসেশনে না ভুগে এটাকে যত বেশি পারা যায় তার ল্যাকিংসগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেন। আর আপনার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এত কিছুর পরেও ইন্টারে যদি সে নিয়েই নিছে, এখন সে কি করবে? রাইট। হ্যাঁ, তো মূল কথা হচ্ছে আপনি যখন সব কিছু জেনে শুনেও বুঝে না বুঝেও যখন কবরে পা দিয়ে দিছেন, তখন তো ফেরার সুযোগ নাই। সেটাই আর কি। তো আলটিমেটলি আমার কাছে যেটা মনে হয় এটার বেস্ট সলিউশন হচ্ছে, যদি আপনার ছেলে সায়েন্স পড়তেছে না আর্টস পড়বে, এটা কনফ্লিক্টে ভোগেন আপনি, তাহলে আপনি ওর যে টিচারগুলো আছে তাদের সাথে যোগাযোগ করেন। বিশ্বাস করেন, আপনার চেয়ে আপনার স্টুডেন্টের মাইন্ড আপনার টিচার ভালো পড়তে পারে। আপনি ওই অতিরিক্ত অবসেশন টিচারের কাছে কোনো মূল্য নেই। একজন টিচার যখন আপনার ছেলেকে পড়াবে, 2-1 বছর যখন পড়াবে, সে জানে যে আপনার ছেলেটা আসলে কই যাবে। হ্যাঁ, আমি যদি আমার কথা বলি, আমার একজনই টিচার, মানে কয়েকজন টিচার ছিল, তার ভিতর আমি সবচেয়ে যাকে বেশি প্রায়োরিটি দিই সেটা হচ্ছে আমার খুবই কাছের একজন মানুষ, মিঠু স্যার আর কি। তো উনি, আমি যখন মেডিকেলের প্রিপারেশন নেব ইন্টারে, তখন উনি আমাকে এক বাক্যে না করে দিছিল যে না, প্রিপারেশন নেওয়া যাবে না, তুই মেডিকেলের কোয়ালিটি না, তুই ইঞ্জিনিয়ারিং কোয়ালিটি, তুই ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিবি। এমনকি আমি যার সাথে ভর্তি হতে যাবো তাকে পর্যন্ত বলে দিছিল ও যাতে কোনোভাবে রেটিনায় ভর্তি না হতে পারে, ও উদ্ভাসে ভর্তি হবে। মানে দীর্ঘদিন আপনাকে পড়াতে পারে, আপনার মাইন্ডটা খুব সে মাইন্ডটা রিড করে ফেলছে যে আমি আসলে কোন ইয়েতে যাবো। কিন্তু আমার ভাই ছোটবেলা থেকে ওই যে অতিরিক্ত অবসেশন, ছোটবেলা থেকে ইচ্ছা আমি ডাক্তার হবো। আমি যে মেডিকেলের প্রিপারেশনই নিছি, ফলাফল কী হয়েছে? আমি কিন্তু ডাক্তার হতে পারি নাই, আমি মেডিকেলে চান্স পাই নাই। সেটা হোক 0.5 মার্ক, হোক 0.25 মার্ক, ভাই আমি পারি নাই, সহজ কথা। কিন্তু আমি মেডিকেলে প্রিপারেশন নিয়ে রুয়েটে কিন্তু ঠিকই একটা সিট পাইছিলাম। তো আমি যদি হয়তো তার কথা শুনে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতাম, হয়তো আমার লাইফটা আরেকটু শাইনিং থাকতো। তো একজন টিচার আপনাকে যেরকম মাইন্ড রিড করতে পারবে, আপনি বাবা মা হয়ে এই জেনারেশনে পারবেন না। কারণ টিচারদের এটাই কাজ যে আপনার সন্তানটা কোথায় যাবে না যাবে, আপনি যখন একটা টিচারের কাছে দায়িত্ব দিচ্ছেন সে এটাই খুঁজে বেড়ায়, আপনি ফার্স্টলি তার সাথে যোগাযোগ করেন যে আমার ছেলেটা আসলেই কি ক্যাপাবল কিনা। সেকেন্ডলি তার সাথে কোনো পারিপার্শ্বিক চাপ দিয়ে না, তাকে নিয়ে বসেন। আপনার সন্তানকে এসএসসির পর আপনি হিউজ একটা সময় পাবেন, হিউজ 3 মাসের মতো একটা গ্যাপ থাকে। আপনি 3 মাস আপনার সন্তানের সাথে প্রচুর কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, তাকে পৃথিবীটাকে আরেকবার দেখান যে দেখতো বাবা তোর কোনটা ভাল লাগে। হ্যাঁ, আপনি যখন দেখবেন আপনার সন্তানটা বাইরে যে বারবার কোনো একটা ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতির দিকে ছুটতেছে, বারবার কোনো একটা মেডিকেল নার্সারি স্টুডেন্টের পিছনে ফোকাস করার চেষ্টা করতেছে, তখন আপনি বুঝে যাবেন যে আপনার ছেলেটা সায়েন্সে পড়তে যাচ্ছে। কিন্তু আপনি যদি দেখেন ও এই সব থেকে দূরে থাকার চেষ্টা করতেছে, খেলাধুলায় মনোনিবেশ করতেছে, এইটা করতেছে, আড্ডা পারিপার্শ্বিক ইয়েতে আছে, তাহলে বুঝে নেন যে ওর সায়েন্সের প্রতি আগ্রহটা ধীরে ধীরে কমছে। ঠিক আছে, তো এইভাবে আমরা হয়তো কি করতে পারি, মূলত হচ্ছে টিচার মাইন্ড রিড থেকে আপনি একটা ধারণা নিতে পারেন, আর হচ্ছে আপনার পারিপার্শ্বিক এই সময়টাকে কাজে লাগান, কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, তার থেকে জানতে চান বারবার যে আপনার কি। আপনি তো 9-10 দেখছেন, তার ফিজিক্স কেমিস্ট্রিতে কেমন স্ল্যাকিং ছিল, কেমন কী ছিল। হ্যাঁ, এই যে সায়েন্সের প্রতি তার ওই সময়ের অ্যাট্রাকশনটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, যে দেখি তো বাবা একটু দেখতো এই বইটার এই টপিকসটা তোর এখনো ইয়ে আছে কিনা, ভালো লাগে কেমন লাগে আর কি। হ্যাঁ, অথবা তাকে একটা আর্টস কমার্সের একটা বই ধরায় দেন না, একটা উপন্যাসের বই ধরায় দেন যে দেখতো এই উপন্যাসটা পড়তে ভালো লাগে নাকি এটা পড়তে ভালো লাগে। হ্যাঁ, আলটিমেটলি
আপনি জাজ করতে পারবেন যদি একটু তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, প্লাস টিচারদের সাথে একটু যোগাযোগ রাখেন। আচ্ছা, আমরা তো অনেক কঠিন কঠিন কথা বলে ফেললাম, মানুষের হচ্ছে কি বলি স্টুডেন্টে কীভাবে মাইন্ড রিড করা যায় এতটুকু পর্যন্ত বললাম। তো এবার একটা ফানি কোশ্চেন করি, যে আসলে সায়েন্সে পড়াটা যদি কোনো খাবার হইতো তাহলে আপনি এটাকে আসলে কোন খাবারের সাথে তুলনা করতেন? এটা আসলে একটু ট্রিকি কোয়েশ্চেন, অনেক কিছু ভেবে বলা দরকার। তো আমি যদি হই, মানে আমি এই খাবারটাকে আসলে চাইনিজ বা থাই খাবারের সাথে তুলনা করব। হ্যাঁ, তো চাইনিজ বা থাই খাবারের সাথে তুলনা করার পেছনে কিছু লজিক আমার যেটা, সেটা হচ্ছে ভাইয়া, আপনি বাঙালি, আপনি মাছ আর ভাত খেয়ে যে শান্তিটা পাবেন, চাইনিজকে ওই শান্তিটা আসলে পাওয়া যাবে না। হ্যাঁ, আলটিমেটলি হ্যাঁ, আমাদের অনেক ফ্যামিলি হয়তো চাইনিজের সাথে অভ্যস্ত হয়ে গেছে এই জেনারেশনে, যে আগেই বললাম যে অ্যাডভান্সড, তারা বরং ওটাতে প্রিফারেবল হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি আমি এটাকে চাইনিজ বা থাইয়ের সাথেই তুলনা করব। কেন তুলনা করতেছি? কারণ হচ্ছে ভাই, আপনি বাঙালি, সাধারণ একটা মানুষ, আপনাকে আমাকে যদি কোনো রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়, আপনার চাইনিজটা দেখে খাওয়ার লোভ হবে। রাইট, আরে এই খাবার তো আমি কোনোদিন খাই নাই, দেখতে সুন্দর লাগতেছে, সুন্দর পরিবেশনটাও সুন্দর, অনেক কিছু সুন্দর, সব কিছু চারপাশিক বাহ্যিক খোলসটা তার অনেক সুন্দর, রঙিন। আর আমাদের চোখে সবসময় রঙিন চশমা থাকে। হ্যাঁ, যারা চশমা পরি তারা হয়তো সাদা কালারের চশমা পরি, কিন্তু যারা চশমা পরি না তাদের চোখে রঙিন চশমা থাকে। রাইট, তো এরা যে সর্বপ্রথম সবচেয়ে বাহ্যিক যে সুন্দর জিনিসটা তার প্রতি ফোকাসড হয়। হ্যাঁ, তো দেখা যায় যে আপনি চাইনিজটাকেই চুজ করবেন যে খাই, কিন্তু যখন আপনি নেবেন মুখরোচক হবে না। খাওয়ার পরে মনে হবে যে টাকাও নষ্ট করলাম, খাওয়াটাও শেষ হইলো না, পেটও পড়লো না, তৃপ্তি পড়লো না, চল যাওয়ার সময় পাশের বাসার ওই হোটেল থেকে 2 প্লেট ভাত সাথে গরুর মাংস মেরে দেই। হ্যাঁ, তো এই যে চাইনিজ খাবারের সাথে এটাকে কেন বললাম, তো এটা হচ্ছে আমাদের খাবার রিলেটেড, কিন্তু এটাই যদি আমরা সায়েন্সের সাথে তুলনা করি, সায়েন্সকে বাইরে থেকে দেখলে অনেক রঙিন মনে হয়। এতক্ষণ ধরে যেটা আমরা বললাম যে সন্তানকে কেন আমরা সায়েন্স পড়াতে চাই, তার পিছনে কারণই হচ্ছে এই রঙিন চশমা। আমি চারপাশে দেখতেছি যে আমার সায়েন্সে পড়লে ছেলেটা আমার স্টেবল হবে, ছেলেটা দেশের বাইরে যাবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, ওই হবে, ওই হবে, এই হবে, এইসব দেখতেছি, আর রঙিন চশমায় রঙিনত্ব বাড়াচ্ছি। মানে ধীরে ধীরে চাইনিজের কাছাকাছি চলে যাচ্ছি। কিন্তু ভাই, আপনি তো খেয়ে অভ্যস্ত ভাত, আপনার তো চাইনিজ ভালো লাগবে না। হ্যাঁ, তাই আপনি যখন হুট করে যখন সায়েন্স নিতে বসবেন, হুট করে যদি নেন, তাইলে আপনার কাছে ওই যে চাইনিজ খেয়ে যেমন মনে হচ্ছে টাকা নষ্ট, সায়েন্সে ভর্তি হওয়ার পরে মনে হবে আমার জীবনটা নষ্ট। জীবনটা নষ্ট, টাকা নষ্ট, সব কিছু নষ্ট, সব কিছু আলটিমেটলি ফলাফল কিছু আসবে না। এই জন্য আমি চাইনিজ খাবারটাকেই বাঁচবো। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা তো জানি যে সায়েন্স পড়লে আসলে যারা ভালো করবে সায়েন্সে তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। তো সায়েন্সের ছাড়াও কিন্তু হচ্ছে আপনি বললেন যে যদি সন্তানরা পড়তে না চায় তাইলে হচ্ছে বাবা মারাও না চায়, তো আপনার ক্ষেত্রে কি হয় এরকম? যা যদি আপনার একটা সন্তান থাকতো তাহলে কি আপনি চাইতেন না যে আপনার সন্তানটা বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক? চাওয়াতে ভুল নাই, অবশ্যই চাইতাম। এটাতে আমি কখনোই বলবো না যে বাপ মা এটা চাবে না, কিন্তু এই যে বললাম যে আপনার সন্তানকে তাহলে ছোটবেলা থেকে সেই নার্সারিটা করতে অভ্যস্ত করুন। একটা কথা বলি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কাউকে কম দিয়ে পাঠায় না, আল্লাহ তাআলা বৈষম্যকারী না। এটা আমরা সবাই মানি, যারা ইসলাম ধর্ম বা অন্য ধর্মে যারা আছে তারাও জানে তাদের ভগবান বা অন্য কেউ সৃষ্টিকর্তা, তারা তাদেরকে কোনো কিছু কম দিয়ে কাউকে পাঠায়নি। তো এই জায়গা থেকে যদি আমরা বিবেচনা করি, আপনার ছেলের মেধা বিকাশের সময়টা হচ্ছে আপনার বাসায়। রাইট, যখন 4 থেকে 5 বছরে উঠবে, আপনার বাসায় সে মেধা বিকাশ করাটা শুরু করবে। ওই সময় আপনি তার ব্রেনে যা ঢুকাবেন সেটা যতটা ইফেক্টিভ হবে, মানে সন্তানের প্রথম শিক্ষক হচ্ছে মা। আপনি যত বেশি ইফেক্টিভ হবেন, সেটা কিন্তু দিন যত যাবে আপনার ছেলের ব্রেনটা তত বেশি, ব্রেনে আপনি যা ঢুকাচ্ছেন সেগুলো জায়গা দখল করবে। একটা মেমোরির কথা চিন্তা করেন না, নর্মাল একটা মেমোরির কথা চিন্তা করেন। চঞ্চল চৌধুরীর একটা উক্তি ছিল, মানে একটা নাটকে দেখছিলাম আর কি, উনি একটা ফানি কথা বলছিল। মানে সে বলছিল যে, মানে তাকে একজন প্রশ্ন করছে, কিরে ভাই তোর মানুষ একটা, তোর মন কত বড় জায়গা, তোর এত মেয়েকে তুই যা দেখিস তাই তোর ভালো লাগে, এত মেয়েকে তুই জায়গা দিস। তো সে বলছিল যে ভাই মেমোরি তো এইটুক, গান, ছবি, মুভি কম তুলস, অনেকই তো তুলস। তো আমার মন বা ব্রেন জায়গা কিন্তু একটা সংকীর্ণ একটা জায়গা আছে, এই জায়গার মধ্যেই তো আপনি সব কিছু দিবেন লোড। তো এই লোডটা যখন আপনি দিবেন, তখন আপনার ভাবতে হবে আপনি যে লোডটা দিচ্ছেন সেটা কিন্তু আপনার ওই মস্তিষ্কের ওই জায়গাটুকুকে পার্মানেন্টলি ফিল আপ করে নিচ্ছে, তার মানে আপনার জায়গা ধীরে ধীরে কমতেছে। তাই ছোটোবেলা থেকে আপনি যেগুলো বেশি ইনপুট দিচ্ছেন সেগুলো কিন্তু তার জায়গা ধীরে ধীরে কমাচ্ছে। যত বড় হবে তার জায়গা কম, আপনি চাইলেও আর তখন বেশি কিছু অ্যাডাপ্ট করাতে পারবেন না।
আপনি আপনার পিসিতে বা ইয়েতে যদি জায়গার চেয়ে বেশি কিছু রাখার চেষ্টা করেন তাহলে তো লোড নেবে না আর কি। হ্যাঁ, তেমনই আপনার সন্তানও হ্যাং আউট করবে। তো এই জন্য ছোটোবেলা থেকেই এই কাজটা করতে হবে যে আপনি যদি চান আপনার ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক, তাহলে অবশ্যই আপনার ছোটোবেলা থেকে সেটা নার্সারিতে রাখতে হবে। নার্সারিতে রাখতে হবে, নার্সারিতে রেখে আপনার ট্রাই করে যেতে হবে। এটাতে চাওয়ার কোনো ভুল নাই, কিন্তু একটা জিনিসও মানতে হবে। সেটা কি, আপনার সন্তান যদি না পারে, ওই যে শুরুতে যে আমাদের টপিকস সন্তান না বিজ্ঞান, সন্তানের চেয়ে তো ভাই বিজ্ঞান দামি না। তাই তখন যদি আপনার ছেলে তারপরেও না পারতেছে, অনেকেরই হয় যে কোনোভাবেই তার এই জিনিসটা ভাল লাগে না, আপনি যত চেষ্টাই করেন সে নিতে পারতেছে না, তার অন্য কিছুর দিকে ফোকাসড, আপনি তাহলে সেই দিকেই তাকে ছাড়ুন। সায়েন্স নিতে হবে এরকম বাধ্যতা না, কিন্তু আপনি আশা তো করতেই পারেন, সেটার জন্য ছোটবেলা থেকে ট্রাই করেন, কিন্তু বাধ্যতামূলক এটা আমি বলবো না। আশা সবার থাকে, আশায় বাদে আশা না কি বলে। তো যাই হোক, আশায় বাঁচে চাষা আর কি। হ্যাঁ, তো এই যে চাষারা যেমন আশা করে বাঁচতেছে, তারা কিন্তু দিন শেষে স্বপ্ন দেখে যে আমাদের অনেক বেশি কি হবে, ফলন আসবে, ওই ফলনটা তোলার পর সারা জীবন তারা অনেক কষ্টে চলে, পুরো মাসটা, পুরো 3 মাস 4 মাস তারা অনেক কষ্টে চলে, সন্তানকে ঠিকভাবে খাবার দিতে পারতেছে না, ইয়ে করতে পারতেছে না। কিন্তু যখন তারা ফসলটা উঠবে, সে এর সাথেই থাকে যে ফসলটা আমার যেদিন উঠবে সেই দিন আমি একবারে এই কয় মাসের আনন্দে একবারে করে নেব। এই জন্যই তাদের জন্য নবান্ন উৎসবের ব্যবস্থা আমরা করে দিছি, যে আনন্দটা যাতে একটু পরিপূর্ণ হয়। হ্যাঁ, নতুন ধান। তেমনই আপনার সন্তানটাকে ছোটবেলা থেকে যদি আপনি আশা করেন, আপনি ওই যে সময়টা চাষ একজন কৃষক দিচ্ছে ধীরে ধীরে তার ফসলের ওপর, সেভাবে আপনার সন্তানকে দেন, দিয়ে যেদিন আপনার ছেলেটা এটার ফলাফল রেজাল্টটা বিকশিত করবে, তখন আপনি অনেক বেশি আসতে পারবেন। আচ্ছা, এখন আমরা তো দেখলাম যে একটা উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্টরা হচ্ছে এবার সায়েন্স থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তো এরা যখন হচ্ছে ভার্সিটি লেভেলে কম্পিটিশন করতে আসবে, তখন কিন্তু একটা সিটের বিপরীতে অনেক বেশি কম্পিটিশনটা বেড়ে যাবে। বা চাকরির ক্ষেত্রেও এরা যখন আবার বের হবে, দেখা গেছে একটা পোস্টের বিপরীতে অনেকগুলা ক্যান্ডিডেট হচ্ছে ইন্টারভিউ দিচ্ছে। তো এত কম্পিটিশন, এত হচ্ছে ভিড়ের মধ্যে যদি না থাকে, এআই যেভাবে বুম করতেছে, সামনে তো আসলে চাকরির ক্ষেত্রগুলো আরও সংকীর্ণ হয়ে আসবে। বিশেষ করে যারা এখান থেকে ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে বা ডাটা অ্যানালিস্ট হবে, ওইখান থেকে ওদের জবটা কিন্তু কিছুটা সংকীর্ণ হয়ে যাবে। যারা এআইতে অনেক ভালো করবে তারাই হয়তো বা টিকে থাকবে, বা যারা এতে ভালো করবে না তারা হয়তো বা টিকতে পারবে না। এখন কথা হচ্ছে, এত কম্পিটিশন থাকা অবস্থায় আমি ধরেন নিজে মনে করতেছি যে আমি সায়েন্সে অত ভালো ক্যাপাবল না, তাহলে কি আমার অন্যদিকে মুভ করা উচিত? মানে এই যুগে এসে আর কি এরকম চিন্তা করা দেখেন, উচিত? আপনি যদি আসলে সায়েন্সে ক্যাপাবল না হন, আপনার যদি মস্তিষ্কে এই ধারণাটা আসে, তাহলে আমি মনে করি সায়েন্স থেকে মুভ করাটাই বেটার অপশন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি এই কম্পিটিশনের যুগে টিকে থাকতে চাই, তাহলে আপনাকে তালের সাথে তাল মিলাতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনার এই এখন জানা বাধ্যতামূলক, কারণ যেভাবে গ্রো করতেছে, হ্যাঁ চাকরি ক্ষেত্রে একটা সংকীর্ণতা তৈরি হবে। কিন্তু একটা জিনিস কি, অনলাইন প্ল্যাটফর্ম জিনিসটা একটু অন্যরকম, যেটা সবাই নিতে চায় না, আমাদের ভিতরে এখনো আসে নাই। আমরা যদি দেখি, আমাদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা চাইলেই সব কিছু পড়ালেখা করে শেষ করে রাখতে পারি। এখন তো অনেক ইজি হয়ে গেছে। আমরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন কোর্স কিনে পড়তে পারি। আচ্ছা, এখানে একটা ছোট কথা বলি, যেহেতু অনলাইন প্ল্যাটফর্মের কথা আছে, ব্রাইট হরাইজন্স নামে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। সেখানে ধারাবাহিকভাবে একদম ক্লাস 9 থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত সব ক্লাসের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলোচনা করা হয়, ক্লাসগুলো আপলোড করা হয়। তো আপনারা যারা আসলে ক্লাস নিয়ে, টিউশন নিয়ে অনেক অশান্তি ভোগেন, বা হচ্ছে কোনো একটা টপিকের অনেক কঠিনভাবে পড়াশোনা করছেন, আমাদের টিচাররা সবসময় চেষ্টা করে ওইখানে একটা সুন্দরভাবে, সহজভাবে জীবনের সাথে রিলেট করে সায়েন্সের টপিকগুলো পড়ানোর। তো অবশ্যই চেক করবেন, তাদের ইনফরমেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো ভাই, আমরা টপিকে ফিরি আর কি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্ম, এত অনলাইন প্ল্যাটফর্ম অ্যাভেলেবল, তারপরেও কিন্তু সন্তানরা, বাবা মারা বা অন্য যাদের কথাই বলেন না কেন, তারা অনলাইন প্ল্যাটফর্ম বাদ দিয়ে অফলাইন প্ল্যাটফর্মের পিছনে ছোটে। তো আমার কাছে কেন জানি মনে হয় এআই গ্রো করতেছে, হ্যাঁ কিছুটা চাকরির সংকীর্ণতা তৈরি হবে, কিন্তু আবার চাকরির সংকীর্ণতা থেকে কিছুটা চাকরির প্ল্যাটফর্ম তৈরিও করবে। হ্যাঁ, নতুন নতুন সুযোগ তৈরি হবে, তো আলটিমেটলি কম্পিটিশনটা আসলে এআই এর সাথে আমাদের না, আমাদের কম্পিটিশনটা হচ্ছে নিজের সাথে, যে আমি যুগের সাথে তাল মিলাতে পারতেছি কিনা। আপনি যদি যুগের সাথে তাল মিলাতে পারেন, আপনি সার্ভাইভ করে যাবেন। আর যারা সায়েন্সের প্রতি একেবারেই আস্থা পাচ্ছে না, ভাই আমি রিকোয়েস্ট করব নিজে থেকে যে সায়েন্স আপনার পড়ার দরকার নাই। হ্যাঁ, সায়েন্স পড়লেই, আমি তো শুরুতেই বলছি যে সায়েন্স পড়লেই আপনি গেইনার, আর সায়েন্স না পড়লে ফেইলর, এই উক্তির কোনো ভিত্তি নাই।
আপনার চারপাশে দেখেন ইলন মাস্ক, জ্যাক ম্যা, যত লোক আছে এরা কিন্তু সায়েন্স পড়ে কেউ বিখ্যাত হয় নাই। ইভেন এরা কিন্তু খুব বেশি পড়াশোনাও করে নাই। হ্যাঁ, রাইট। তাই আপনি আপনার পোটেনশিয়ালটাকে কাজে লাগাতে শেখেন। আপনি পোটেনশিয়ালটাকে কাজে লাগাইলে আপনার পোটেনশিয়ালিটি থেকে অনেক বেশি গ্রো করবে। দেখেন, কথা একটা খারাপ শোনাই, আলটিমেটলি আপনার গেইড কি? আপনি একটা ভালো শিক্ষা অর্জন করবেন। আমাদের শিক্ষার কিন্তু মূল উদ্দেশ্য মনুষ্যত্বকে টিকিয়ে রাখা, মনুষ্যত্বকে গ্রো করা। কিন্তু আলটিমেটলি আমরা মনুষ্যত্ব বাদ দিয়ে এখন টাকা পয়সা পেছনে। আরও যদি মজার ছলে বলি যে যত বেশি পড়াশোনা করবো, যত ভালো চাকরি হবে, তত বেশি সুন্দর বউ পাবো, লাক্সারি লাইফ দিতে পারবো, সুন্দর বউ থাকবে। কিন্তু ভাই একটা জিনিস মাথায় রাখেন, সুন্দরী বউগুলোই বেশি পালায়। তাই লাক্সারিটাকে এমন পর্যায়ে নিয়ে যায় না যেটা জীবনকে আপনার ধ্বংস করে। তাই সেটা অবশ্যই এই পড়ালেখাটা, হ্যাঁ অবশ্যই পড়ালেখা প্রয়োজনীয় বস্তু, কিন্তু ওই যে মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে না, মনুষ্যত্বকে রেখে এটা। কিন্তু আমরা যেভাবে টাকার পিছনে ছুটতেছি, যেরকম ধরেন একটা কিছুদিন আগে ফেসবুকে খুব একটা মানে খুব অখাদ্য একটা জিনিস ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে টিকটক প্ল্যাটফর্মটা। এই প্ল্যাটফর্মটাতে কিছু লোক আছে যারা রাতারাতি কোটিপতি হয়ে গেছে। হ্যাঁ, ল্যাম্বরগিনি কিনতেছে, এই কিনতেছে, ওই কিনতেছে, যেটা দেখে আমাদের ইলাইট ভার্সিটিতে পড়া কিছু স্টুডেন্টদেরকে আমি বিভিন্ন জায়গাতে পোস্ট করতে দেখছি, সেটা হাসির ছলে হোক বা মনক্ষুণ্ণ হয়ে হোক, যে পড়ালেখা করে জীবনে কি করলাম। না, এটা কিন্তু বাস্তবতা। কারণ একটা যে ছেলেটা হচ্ছে ল্যাম্বরগিনি করতেছে, ও কিন্তু অ্যাকচুয়ালি পড়াশোনা করে নাই, একটা সিম্পল একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে উঠে গেছে। তো আমরা যারা ইঞ্জিনিয়ারিং এত কষ্ট করে পড়াশোনা করছি, আমাদের মনে কিন্তু অবশ্যই একটা আগ্রহ থাকবে। আমি পারতেছি না, তাইলে আমার কি এটা কষ্টের জায়গা না? আমি জায়গাটাকে কেন পারবো না? আমাকে মেধাবী গড়ে তোলা হলো কি তাহলে আমাকে কষ্ট দেওয়ার জন্য? মানে আমি যাতে লাক্সারিয়াস লাইফ না পাক, আর যে এটা করছে সে পেয়ে যাচ্ছে। তো ভাই আমি বলবো যে পোটেনশিয়ালিটি নিয়ে ধৈর্য ধরেন, আপনিও লাক্সারিয়াস লাইফ পাবেন। হ্যাঁ, আর সে যেটা পাইছে ভাই, একটা জিনিস মনে রাখবেন, যত সহজে যেটা পাওয়া যায় সেটা তত বেশি ক্ষণস্থায়ী হয়। রাইট। হ্যাঁ, আপনি আপনার টিকটক প্ল্যাটফর্মে যারা আছে তাদের লাইফের শান্তিটা সম্পর্কে একটু ভাবেন। হ্যাঁ, দেখবেন ওরা কিন্তু কারো কাছে সম্মানের বস্তু না। ওই ল্যাম্বরগিনি নিয়ে যখন আপনার সামনে ঘুরতেছে আপনি আফসোস করতেছেন, কিন্তু দিন শেষে কিন্তু আপনি আবার তাদেরকে একদম নিকৃষ্ট শ্রেণী হিসেবে হ্যাঁ, ওরা লাক্সারি লাইফ লিড করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি যে হচ্ছে সোশ্যাল একটা ইমেজ থাকা দরকার সেটা কিন্তু নাই। দিন শেষে সবাই রিক্সা চালকের কাছে যান, রিক্সা চালক চায় সে, তাকে আপনি যে সম্মানটা দিয়ে কথা বলেন, আপনি একজন টিকটকারের জন্য সেই সম্মানটা প্রদর্শন করেন না। দেখবেন ওদেরই কিছু রোস্টার ভিডিও বের করতেছে, ওদেরই প্ল্যাটফর্মের আরেকজন লোক। আপনি কোনো রিক্সাওয়ালারে পাবেন যে তার রিক্সাওয়ালারে, হ্যাঁ তাদের মধ্যে ঝগড়া হতে পারে, কিন্তু রোস্টার ভিডিও পাবেন যে কন্টিনিউয়াস তাকে অপমান করে যাচ্ছে? পাবেন না। কন্টিনিউয়াস আপনি কোনো আপনার প্রফেশনের লোক পাবেন না যে আপনাকে করতেছে। তো আলটিমেটলি আপনার পোটেনশিয়ালিটিটাকে কাজে লাগান। আপনার ভাই পড়ালেখা করেন, সাথে আপনার যদি কোনো সাইড বিজনেস করার অ্যাবিলিটি থাকে, সায়েন্স এখন বর্তমানে টাকার যুগে আপনার টাকা লাগবেই, তো আপনি সেই অ্যাবিলিটির দিকে ছোটেন যে আমার এই অ্যাবিলিটিটা আছে, আমি এই অ্যাবিলিটিতে গ্রো করব। আমাদের বাংলাদেশে এখন একটা বড় ইস্যু হয়ে দাঁড়াইছে উদ্যোক্তা গঠন। এই উদ্যোক্তা ভাই আপনি যদি অ্যাবিলিটিকে কাজে না লাগান, আপনার ভিতরে উদ্যোক্তা তৈরির মনোভাব তৈরি হবে না। আপনি সায়েন্স পড়ে, আর্টস পড়ে, কমার্স পড়ে, বই মুখস্থ করে, করে আপনি কোনোদিন উদ্যোক্তা হতে পারবেন না। উদ্যোক্তা হতে গেলে আপনার পড়ালেখাটা মনুষ্যত্ব করে দেবে, আর উদ্যোক্তা হওয়ার জন্য মানসিক শক্তি দেবে। আর সেটাকে কাজে লাগিয়ে আপনি কি করেন, আপনার লাইফটা করে নেন উদ্যোক্তা হয়ে। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি 10 জনের আন্ডারে কেন চাকরি করবো, আমার আন্ডারে 10 জন চাকরি করবে। রাইট। অনেকে ছোট কথা বলবে, অনেক কিছু শোনাবে যে কি করলি সায়েন্স পড়ে, বা আর্টস পড়ে বা কমার্স পড়ে, কি পড়ালেখা করলি, এত পড়ালেখা করে কিছুই করতে পারলি না, ও এটা করতেছে। কিন্তু ভাই আপনি একটা সময়ের জন্য অপেক্ষা করেন, সময় কথা বলে। তো সময় কথা বলবে, এইটার ভিত্তিতে আপনি আপনার পোটেনশিয়ালিটিটাকে কাজে লাগান। পোটেনশিয়ালিটি না কাজে লাগিয়ে শুধু সায়েন্স আর্টস কমার্স যাই পড়েন না কেন কোনো লাভ নাই। আপনি সায়েন্স পড়লেন, সিটি টিচার যা দিল আপনি নিলেন, পরীক্ষার খাতায় উগলাইলেন, ফার্স্ট হইলেন, আলটিমেটলি এই যুগে এসে এআইয়ের যুগে আপনি উগলানো দিয়ে কিছু করতে পারবেন না। রাইট। এখন কিন্তু আসলে পড়াশোনা একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি সব জায়গায় কিন্তু স্কিলটাও একটা প্রেফার করে, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য স্কিল ডেভেলপমেন্ট, আপনার স্কিল ডেভেলপমেন্ট প্লাস হচ্ছে আপনার পোটেনশিয়ালিটি কোন সেক্টরে হাই, কোন সেক্টরের দিকে আপনি গেলে বেশি বেনিফিটেড হবেন, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, অ্যাডভান্স হয়েছেন শুধুমাত্র ক্লাস 8 থেকে প্রেম করার জন্য না। হ্যাঁ, অ্যাডভান্স হয়েছেন শুধুমাত্র ক্লাস 8 থেকে লেট নাইট পার্টি করার জন্য না।
অ্যাডভান্স হয়েছেন মানে এই ক্লাস 8 থেকে রাত 12টার দিকে আমি বাইরে ঘুরতেছি, ডিজে পার্টি করতেছি, এই জন্য না। আপনি অ্যাডভান্স হয়েছেন, এটা আপনি প্রকাশ করেন আপনার পড়ালেখার সাথে সাথে। আপনি আপনার নিজের মাইন্ডটাকে রিড করে নিজে বুঝতেছেন আমি এই সেক্টরে ভালো করব, এটাকে আপনাকে অ্যাডভান্সমেন্ট দেবে। স্মার্টনেস বলতে ভাই চকচক পোশাক পরলে স্মার্টনেস হয় না। আপনি যদি বলেন যে স্মার্টনেসের সংজ্ঞা কী, ওই যে কানের বিভিন্ন অনুষ্ঠানে, কান চলচ্চিত্র আপনার নাম শুনছেন হয়তো, এই অনুষ্ঠানে বিভিন্ন অদ্ভুত স্টাইলিশের পোশাক পরে সবাই, হ্যাঁ ফ্যাশন ডিজাইনাররা অদ্ভুত পোশাক পরে, আপনি কি তাকে স্মার্ট বলেন? অবশ্যই ওটা যদি আপনার স্মার্টনেস হইতো তাহলে আজ পর্যন্ত কোনো ফর্মাল মিটিংয়ে আপনি কেন ফর্মাল পড়েন? তাহলে তো আপনি ডিজাইনের জিনিস পড়তেন, যে যত বেশি পারো ডিজাইন বানাও, চুল কালার করে চুল কাটো, ওই যে হাঁটুর জায়গায় ছিঁড়ে রাখো, এই করো ওই করো। আপনি কেন ফর্মাল হচ্ছেন? কারণ ফর্মালিটি আপনাকে আপনার স্মার্টনেস দেবে। তো স্মার্টনেস মানে আসলে ওইগুলো না আপনি যেটা ভাবেন, যে আমি ক্লাস 8 থেকে এই করি ওই করি, ফোন দিয়ে এই করি ওই করি, ফোনে এই করতেছি, সিগারেটে তুই টান দিচ্ছি, এগুলো স্মার্টনেস না ভাই। এগুলো যা সব কিছু অবসেশন। আপনার ভিতর স্মার্টনেস আপনার মাইন্ড বলবে যে আপনি কী করবেন। আলটিমেটলি আপনার স্মার্টনেস আপনার চারিত্রিক বৈশিষ্ট্য বলবে, আপনার স্মার্টনেস আপনার চলাফেরা বলবে। একজন সাধারণ ছেলে চলাফেরায় যে স্মার্টনেস দেখাতে পারে, আপনি ভাই কোটিপতির ছেলে হয়ে সেটা পারেননি। যেটার উদাহরণ টিকটক ওদের। হ্যাঁ, তো এই জায়গাতে আপনাকে প্ল্যাটফর্ম অবশ্যই আপনাকে হেল্প করবে। প্ল্যাটফর্মে যদি আপনার সুযোগ থাকে আপনিও করেন, কিন্তু সেটা মনুষ্যত্ব বিকিয়ে দিয়ে না। আমি সেটা বারবার বলতেছি, মনুষ্যত্বকে ধারণ করে আপনি আপনার লাইফের পোটেনশিয়ালিটিকে কাজে লাগিয়ে যত বেশি পারেন নিজেকে স্কিল ডেভেলপমেন্টে কাজে লাগান। এই যুগে যদি আপনি চলতে চান এর সাথে, সংকীর্ণ মনে চাকরি টাকরির কিছুই না। চাকরি টাকরি আপনার জীবনে অনেক স্কোপ আসবে, কিন্তু সেটার জন্য আপনাকে স্কিল ডেভেলপমেন্ট হতে হবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই আমাদের পডকাস্টে সুন্দর সময় দেওয়ার জন্য এবং জ্ঞান গল্প আলোচনা করার জন্য। অডিয়েন্সের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমরা নতুন এই পডকাস্ট সিরিজে পাটকুঞ্জ চ্যানেলে অনেক ধারাবাহিক বিষয়ে বিভিন্ন ধরনের জ্ঞানী মানুষদেরকে নিয়ে আমরা কথা বলবো। তো ভিডিওটি যদি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। এবং এই শিক্ষা ব্যবস্থা নিয়ে বা স্টুডেন্টদের সায়েন্সের পড়াশোনার প্রতি যে একটা ফোর্সলি আমরা চেষ্টা করতেছি যে আমাদের ছাত্রদেরকে সায়েন্সই পড়াবো, তো এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ।